আজকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আজকে আমাদের সেকেন্ড লেকচার। ঠিক আছে, তো দেখবে এর আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা কি করে ফর্মুলেট করব, কি সংক্রান্ত প্রবলেমগুলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সেগুলো আমরা জেনেছি। বেশিরভাগ ক্ষেত্রেই বিজনেস মডেলিং এবং সেই বিজনেসের ক্ষেত্রে প্রফিট হোক লস হোক বা বিভিন্ন রকমের কস্ট, হ্যাঁ, কস্ট রিডাকশন মডেলিং। কস্ট রিডাকশন মানে যে কোনো আহ, ব্যবসা বা যে কোনো বিজনেস যদি তুমি খোলো বা যে কোনো তুমি যদি কাজ করো, ম্যানুফ্যাকচারিং কাজ বা যে কোনো কাজ, তার ফলে তুমি সবসময় চেষ্টা করবে যে তোমার যাতে কস্টটা কমে, রিডিউস হয়। তো সেই কস্টটা রিডিউস করার যে পদ্ধতি, সেই পদ্ধতি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সেখানে অ্যাপ্লাই করা হয়। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলো ফর্মুলেট কি করে করতে হয় সেগুলো আমরা শিখেছি, যদিও আমাদের ফর্মুলেশন পরীক্ষায় আসে না। জাস্ট একটা বেসিক নলেজ যে যেটা নিয়ে আমরা শুরু করেছি সেটা সম্পর্কে একটা আইডিয়া। এইবার তোমাদের মেনলি যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। হ্যাঁ, সেই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোকে সলভ করা তোমাদের সিলেবাসে আছে। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কি এবং তাকে কি করে ফর্মুলেট করতে হয় সেটা আমরা লেকচার ওয়ানে বলেছি। আর তোমাদের সিলেবাসে যেটা আছে ওভারঅল সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করা, সলভিং এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, তার সলিউশন বের করা। তো সলভ করতে গেলে মানে দেখবে এর আগের দিন আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করেছি এক্স ওয়াই জেড বা এক্স 1 এক্স 2 যেই ইউজ করি, সেই ভেরিয়েবলগুলোর মান বের করা, এটাই তো সলিউশন। তো সেই সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে। ফার্স্ট যে পদ্ধতিটা আছে আমাদের সিলেবাসে সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফার্স্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। 11-12 এখন এটা সিলেবাসে ইনক্লুড করে দিয়েছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের খুব বেসিক জিনিসপত্র। তার ফলে অনেকের ছোটখাটো হলেও একটু আইডিয়া থাকবে যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের গ্রাফিক্যাল মেথডে কি করে সলভ করতে হয়। আজকে আমরা ভালো করে শিখবো, কারণ আজকে আমরা গ্রাফিক্যাল মেথডটা শুরু করবো। ঠিক আছে, আচ্ছা, এই গ্রাফিক্যাল মেথডের পর সেই সলিউশন বের করার ফিজিবল মানে বিএফএস, বেসিক ফিজিবল সলিউশন, এরকম একটা চ্যাপ্টার আছে যেখানে ফিজিবল সলিউশন বের করা যায়। ওটা একটা পদ্ধতি। ঠিক আছে, তার সঙ্গে আরো কিছু জানবো, থিওরি, কনভেক্স সেট, এক্সট্রিম পয়েন্ট, এগুলো জানবো। কনভেক্স সেট কাকে বলা হয়, কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট কি, এবং কিছু থিওরেম। এই চ্যাপ্টারটাতে আমরা থিওরেম গুলো ভালো করে শিখবো। ঠিক আছে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। এখান থেকে পরীক্ষায় কোশ্চিন গ্যারেন্টি আসবেই। সিমপ্লেক্স খুব ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স মেথড, সেই সিমপ্লেক্স মেথডকে একটু অ্যাডভান্স লেভেলে অনেক সময় একটা এম ইউজ করা হয়, ক্যাপিটাল, সেই জন্য অনেক ক্ষেত্রে বিগ এম বলা হয় বা পেনাল্টি মেথডও বলে। তো সিমপ্লেক্স আর বিগ এম সঙ্গে দিয়ে দিলাম একই একই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, সিমপ্লেক্স বা বিগ এম একই চ্যাপ্টারের মধ্যে। ওকে, এটা আমরা শিখবো। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে সিমপ্লেক্সেরই একটু অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে টু ফেজ। সিমপ্লেক্সটা একটা ফেজে করা হয়, এটা দুটো ফেজে। টু ফেজ মেথড, এটা থেকেও কোশ্চিন আসতে পারে। সব জায়গা থেকেই কোশ্চিন আসতে পারে, বলা যাবে না কোথা থেকে আসবে না আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা পদ্ধতি আছে সেটাকে বলে ডুয়ালিটি। ডুয়ালিটি মেথড বা ডুয়াল বের করা, প্রথমে ডুয়াল বের করা শিখবো, তারপর ডুয়ালিটি মেথডে আমরা কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করবো। তাহলে এই যে মেথডগুলো, এই মেথডগুলো হচ্ছে সলভ মানে সলিউশন বের করার মেথড। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যেটাকে আমরা ফর্মুলেট করতে শিখেছি, সেখানে এক্স আর ওয়াই যে ভেরিয়েবলগুলো প্রফিটটাকে ম্যাক্সিমাম দিবে বা কস্টটাকে মিনিমাম দেবে, সেই ভেরিয়েবলগুলোর মান বের করার পদ্ধতি হচ্ছে এগুলো। নেক্সট যেটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এই দুটো পদ্ধতি ছাত্রছাত্রীদের খুব ফেভারিট, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কেন? কারণ এই পদ্ধতিগুলো তুলনামূলক সহজ। এই হচ্ছে আমাদের টোটাল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সিলেবাস। তবে আরেকটা আছে অ্যাসাইনমেন্টের একটু অ্যাডভান্স, যেটাকে আমাদের বলে ট্রাভেলিং সেলসম্যান। ঠিক আছে, ট্রাভেলিং সেলসম্যান, ওই যে সেলসম্যান যেভাবে ট্রাভেল করে ব্যবসা করে, সেই ট্রাভেলিং সেলসম্যানের একটা পদ্ধতি আছে। ঠিক আছে, সেই ট্রাভেলিং সেলসম্যান পদ্ধতিটা আমরা জানবো। এটা হলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবার এর পাশাপাশি আমাদের গ্রাফ, গেম থিওরি সিলেবাসে আছে। আর তারপর আমাদের ইন্টিগ্রাল ট্রান্সফর্মের সিলেবাসটা দেখা যাক কি আছে দিয়েছে, কারণ তোমার নতুন ইনক্লুড করেছে তো আমি এক্স্যাক্টলি জানি না। মেন সিলেবাসটা এখন দেখলাম একটু ড্রাফট কপি, তো ফাইনাল কপি হলে এটা বোঝা যাবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই মেথডটা আমরা শুরু করবো আজকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে গ্রাফিক্যাল মেথড যেটা আমরা শুরু করব আজকে, সেই মেথডে কিন্তু আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করব।
এবার যেটা বিষয় সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে গ্রাফিক্যাল মেথডে যখনই সলভ করব, গ্রাফিক্যাল মেথড মানে ছবি এঁকে, গ্রাফ এঁকে, তো আমরা কি করবো জানো, আমাদের যেই খাতা বই বা যেখানেই আমরা গ্রাফটা আঁকবো বা আমাদের হোয়াইট বোর্ড, সেই জিনিসটা কিন্তু একটা 2D, এটা কিন্তু একটা 2D প্লেন, 2 ডাইমেনশনাল প্লেন। তার ফলে আমরা গ্রাফ যখনই আঁকবো তখনই কিন্তু আমরা 3 ডাইমেনশনাল মডেল বা 3 ডাইমেনশনাল যদি থাকে, তিনটে ভেরিয়েবল থাকে, তারকে কিন্তু গ্রাফিক্যাল মেথডে তার ছবি আঁকতে পারি না, কারণ আমরা কিন্তু 2D শিটে 3D ছবি আঁকতে পারি না। তার ফলে গ্রাফিক্যাল মেথড এই পদ্ধতিটা খুব ভালো পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে একটা ড্রব্যাক আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি ভেরিয়েবল দুইয়ের থেকে বেশি হয়ে যায় তাহলে গ্রাফিক্যাল মেথড ইউজ করা যাবে না। গ্রাফিক্যাল মেথড cannot be used when the variable is more than two. দুটো ভেরিয়েবলের বেশি ভেরিয়েবল হলে কিন্তু গ্রাফিক্যাল মেথড, বলো তো স্যার পড়াচ্ছে, গ্রাফিক্যাল মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? দুটো ভেরিয়েবলের বেশি ভেরিয়েবল হয়ে গেলে গ্রাফিক্যাল মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? বোঝা গেছে আমার কথাটা? তাহলে গ্রাফিক্যাল মেথডটা সবসময় দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে, দুটো ভেরিয়েবল মানে এক্স ওয়াই হতে পারে, X1 X2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইবার এই গ্রাফিক্যাল মেথডের পদ্ধতিটা কি সেটা আমরা একটু ভালো করে শিখবো, এবং আমি যেটা বলবো সেটাই কিন্তু ফাইনাল। আমি বলে দিচ্ছি, কারণ এক একজন এক এক রকম ভাবে বলতে পারে, আমি যেটা বলবো সেটাই, কারণ এই পদ্ধতিটা গ্রাফিক্যালি করব, ম্যানুয়ালি করবে না। তোমার যদি মনে হয় যে না স্যার গ্রাফ আঁকবো, কিন্তু গ্রাফ আঁকার পর আমি গ্রাফ থিওরি ইউজ না করে বা গ্রাফ ইউজ না করে আমরা অন্যভাবে করবো, তাহলে হবে না। তোমাকে গ্রাফ ইউজ করেই করতে হবে, হ্যাঁ। তবে একটা আলাদা টেকনিক আছে। অনেক সময় কি হয় যে গ্রাফ আঁকতে গেলে বা ছবি আঁকতে গেলে আমাদের না এরর হয়, কারণ অনেক সময় বুঝতেই পারছি এক্স্যাক্টলি একদম স্কেল দিয়ে মেপে 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 আমরা ছবি তো অনেক সময় আঁকতে পারি না, যদিও এখানে আমরা স্কেল ইউজ করব, কিন্তু তাও আমাদের কিছু না কিছু ভুল হতে পারে। সেই ভুলের জন্য অনেক সময় সলিউশন এদিক ওদিক হয়, আমি বলছি হয়। তো সেই সলিউশনটা আমাদের ঠিক না ভুল সেটাকে আমরা আলাদাভাবে ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন মানে বুঝতে পেরেছো? আলাদাভাবে একটা ক্যালকুলেশন করব, যেটাকে আমরা দেখাবো না, আমরা পরীক্ষার খাতায় দেখাবো যে না আমরা গ্রাফিক্যাল মেথডে ব্যাপারটাকে সব করেছি, কিন্তু পাশাপাশি আমারটা একদম নির্ভুল হচ্ছে কিনা আমার সলিউশনটা সেটা বের করার জন্য আমরা পাশাপাশি ব্যাক ক্যালকুলেশন করব, বা একটা অন্য পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করে দেখবো হ্যাঁ এটাই সলিউশন। বুঝতে পেরেছো? মানে আমরা দুরকম ভাবে চেক করব। তো আমি যেই পদ্ধতিটা শেখাচ্ছি সেই পদ্ধতিটা ভালো করে শিখতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রাফিক্যাল মেথড থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষাতে আসবেই। আচ্ছা, তাহলে গ্রাফিক্যাল মেথডে কি করতে হয় দেখো। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, কারোর যদি কিছু বলার থাকে তাহলে বলো, নাহলে শুরু করে দেবো। কেউ কিছু বলবে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কিছু বক্তব্য আছে গ্রাফিক্যাল মেথডে? ফার্স্ট কোশ্চেন, সলভ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটাকে সলভ করতে হবে গ্রাফিক্যালি। বলে দেবে পরীক্ষাতে, তুমি যদি বলো স্যার আমি কি করে বুঝবো, একদম বলে দিবে যে গ্রাফিক্যালি সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ম্যাক্সিমাইজেশন প্রবলেম মানে ম্যাক্সিমাইজেশন জেট। ম্যাক্সিমাইজেশন প্রবলেম মানে ম্যাক্সিমাইজেশন জেট, ঠিক আছে? ম্যাক্সিমাইজেশন জেড ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ম্যাক্সিমাইজেশন জেড ইকুয়াল টু, বিবেক বাইরে কে এসছে দেখো তো, ম্যাক্সিমাইজেশন জেড ইকুয়াল টু 150, 150x প্লাস 100y। কি বললাম? 150 150x প্লাস 100y, সাবজেক্ট টু, সাবজেক্ট টু 8x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 60। 8x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 60, আর 4x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 40। 4x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 40, আর তার সঙ্গে এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। কি বললাম ভালো করে বুঝে নিতে হবে। বললাম ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 150x প্লাস 100y, 150x প্লাস 100y, ঠিক আছে? 150x প্লাস 100y সাবজেক্ট টু 8x প্লাস 5y লেস দ্যান ইকুয়াল টু 60, 4x প্লাস 5y লেস দ্যান ইকুয়াল টু 40, আর এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তোমাদেরকে বলতে হবে, এর আগের দিন আমি বলে দিয়েছিলাম, এই যে এলপিপি, এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যে কোনো প্রবলেমই হোক তাকে এইভাবে ফর্মুলেট করেছে। যদি বলো স্যার প্রবলেমটা তো বললেন না, তোমাদের না প্রবলেমটা কি নিয়ে সেটা বলা থাকবে না, তোমাদের শুধুমাত্র এইটা তার ফর্মুলেশনটা থাকবে, এই ফর্মুলেশনটা থাকবে। এবার তোমাদের কাজ হচ্ছে ফর্মুলেশন থেকে আমাদের সলভ করা। তো সবার আগে বলতে হবে একটা এলপির 3টে পার্ট, আগের দিন বলেছিলাম। প্রথম পার্টটা কি কে বলতে পারে? এই যে ফার্স্ট পার্টটা যেটাকে বলে ম্যাক্সিমাইজেশন পার্ট, সেটা কি? অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ভেরি গুড। ফাংশন। অবজেক্টিভ ফাংশনের কাজ হচ্ছে অবজেক্ট মানে উদ্দেশ্য, এটার উপরেই আমাদের গোটা জিনিসটা দাঁড়িয়ে আছে। কেন? বলছে জেডটাকে আমাদের বাড়াতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজেশন মানে ম্যাক্সিমাইজ করতে হবে, সেই ম্যাক্সিমাইজেশন করা মানে
বোঝা গেছে? ম্যাক্সিমাইজও লিখলে ভালো, ম্যাক্সিমাইজ এটা লিখলেও ভালো। তাহলে ম্যাক্সিমাইজ করা, কাকে ম্যাক্সিমাইজ করবো আমরা? জেড কে ম্যাক্সিমাইজ করবো। আচ্ছা জেড তাহলে কার উপর ডিপেন্ড করছে? এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মান আমরা বের করতে পারলেই জেডটা সব থেকে বড় হয়ে যাবে। এবার কোশ্চিন হচ্ছে যে এক্স আর ওয়াই কে কত বড় নেওয়া যাবে, যত ইচ্ছা নেওয়া যাবে? বলছে না, একটা কন্ডিশনে, যে কন্ডিশনগুলো, দুটো কন্ডিশন আছে এখানে, ইনইকুয়ালিটি দুটো আছে। কে বলতে পারে এই দুটো ইনইকুয়ালিটিকে একসাথে কি বলা হয়? সেট অফ কনস্ট্রেন্ট। কনস্ট্যান্ট, সেট অফ কনস্ট্যান্ট। তাহলে এই সেট অফ কনস্ট্যান্ট মানে সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে রেখে, মানে এক্স আর ওয়াই কে আনলিমিটেড বড় করা যায় না, কারণ যত এক্স আর ওয়াই বড় করবো তত জেড বড় হতে পারে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে 8x + 5y লেস দ্যান ইকুয়াল টু 60 বা 4x + 5y লেস দ্যান ইকুয়াল টু 40, এই দুটো জিনিসকে স্যাটিসফাই করিয়ে, মানে এক্স কে এর মধ্যে রেখে তোমাকে এমন এক্স আর ওয়াই চুজ করতে হবে যাতে করে জেডটা সব থেকে বেশি হয়। আর কি, এক্স আর ওয়াই নেগেটিভ হওয়া যায় না। এর একদিনই বলেছিলাম যে ভেরিয়েবলগুলো কোনোদিন নেগেটিভ হবে না, কারণ আমরা এখানে অঙ্কগুলো খুব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে করি। প্র্যাকটিক্যালি যেই সমস্ত অঙ্কগুলো করি সেখানে তুমি ভেরিয়েবলগুলোকে কোনোদিন নেগেটিভ করতে পারো না। যে আমরা কোনো জিনিস কিনছি, কোনো ব্যবসা করছি, সেখানে আমি বললাম যে আমি দুটো মেশিন কিনলাম, না বলে বললাম মাইনাস দুখানা মেশিন কিনলাম, ওরকম ভাবে হয় না সব সময়। এক্স আর ওয়াই যে ভেরিয়েবলগুলো সেগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা কি করব, বা এই অঙ্কটাকে আমরা কি করব, গ্রাফিক্যালি সলভ করব। আমরা গ্রাফিক্যালি সলভ করবো, ঠিক আছে? তাহলে কিভাবে করব ভালো করে শুনতে হবে। অনেকের অনেক রকমের কোশ্চিন থাকবে, ঠিক আছে? কারণ একবারে এটা ক্লিয়ার হয় না। যদি কারোর কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাকে করবে, কিন্তু আমি সবকিছু আগে শেষ করে দেবো, বলে দেবো তারপর। কারণ আমাকে সবকিছু শেষ করতে দাও, যখন সবকিছু শেষ করে দেবো তারপর আমাকে বলবে যে স্যার এটা ওটা ওটা বা এই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কি করতে হবে দেখো, এই সেট অফ কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনগুলো কি করে পাবো? বলছে গ্রাফিক্যালি আমাদের আঁকতে হবে। হ্যাঁ, তো প্রথম কন্ডিশনটা কি আছে বলো? 8x + 5y লেস দেন ইকুয়াল টু 60। জানো আমরা লেস দেন ইকুয়াল টু ছবি সচরাচর বা খুব সহজে আঁকতে পারি না। সত্যি, মানে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু আঁকতে আমাদের একটু অসুবিধা হয়। তার বদলে আমরা কি করলাম প্রথমে, যদিও কোশ্চিনে কিন্তু লেস দেন ইকুয়াল টু আছে, কিন্তু আমরা আমাদের সুবিধের জন্য, আমরা এটাকে আমাদের সুবিধার জন্য, বা যেহেতু আমরা ইকুয়াল টুর সঙ্গে খুব ইউজ টু, সেই কারণে আমরা এই লেস দেন ইকুয়াল টুটাকে প্রথমে ইকুয়াল টু বানিয়ে ফেললাম। তার মানে এটা না যে এটা ইকুয়াল টু আছে, আমাদের কিন্তু লেস দেন ইকুয়াল টুই বের করতে হবে, কিন্তু আমরা নিজেদের স্বার্থে বা নিজেদের সুবিধার্থে আমরা এটাকে ইকুয়াল টু বানিয়ে ফেললাম। তাহলে 8x + 5y ইকুয়াল টু 60, কেউ কি বলতে পারবে এটা কার ইকুয়েশন? কেউ কি বলতে পারবে এটা কার ইকুয়েশন? বলো। লিনিয়ার অ্যালজেব্রা করছি, লিনিয়ার অ্যালজেব্রা কোথা থেকে আসছে? স্যার বা বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। হ্যাঁ, আমরা লিনিয়ার অ্যালজেব্রা পাশাপাশি পড়ছি তো। সেই যে লিনিয়ার অ্যালজেব্রা যে তোমরা পড়ছো, সুবিধা পাবে তো। লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রেও দেখবে আমি ক্লাসে যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়াই আমি তো বলে দিয়েছি যে লিনিয়ার অ্যালজেব্রা মানেই হচ্ছে লিনিয়ার থেকে, লিনিয়ার মানেই হচ্ছে লাইন থেকে এসছে। লাইন মানে হচ্ছে এক্স আর ওয়াই বা যেই ভেরিয়েবলগুলো থাকবে তাদের ডিগ্রি কত হবে সবসময়? এক। তার ফলে এলপিপিও তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এখানে সবকিছু লিনিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। মানে দেখো সবকিছু লিনিয়ার, কখনো দেখবে না যে এক্স স্কোয়ার আছে, নেই। এখানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যেই ভেরিয়েবল গুলো এখানে ইনভলভ থাকবে, দ্য ভেরিয়েবল শুড বি ডিগ্রি 1, এদের ডিগ্রিগুলো সবসময় 1 হবে। কে বলতে পারে তাহলে 8x + 5, এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন একটা? বলো, কথা বলতে হবে। কার ইকুয়েশন? আরে কিছুক্ষণ আগেই তো বলছিলে, আবার বলতে থেমে গেল। অঙ্কিত, কার ইকুয়েশন এটা? কি আমি মাইক কি অফ করে রেখেছি? না, মাইক অন আছে তো তোমাদের। স্যার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, কিরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন? অরিজিন দিয়ে যায়? অরিজিন দিয়ে যাবে? স্যার কনস্ট্যান্ট যদি থাকে তাহলে অরিজিন দিয়ে যেতে পারে কোনোদিন? জিরো জিরো দিয়ে পাস করতে পারে স্ট্রেট লাইনটা? পারে না। আচ্ছা, 8x + 5y = 60, এই স্ট্রেট লাইনটা ছবি আঁকবো। ছেদিতাংশ ফর্ম জানো, ইন্টারসেক্ট ফর্ম? সেই ইন্টারসেক্ট ফর্মে ছবি আঁকবো। বলো তো কেউ ইন্টারসেক্ট ফর্মে আঁকলে এক্স বাই এখানে কত হবে? 60/8 প্লাস ওয়াই বাই 60/5 ইকুয়াল টু 1। চট করে বলো এটা কত হবে? 60/8 মানে 7.5 নাকি গো? 7 8 56 কি হবে বলো? এটা কত হবে ভালো করে বলতে হবে আমাকে। সাড়ে 7.5। হ্যাঁ। আর y/12 ইকুয়াল টু 1, এটাকে এক নাম দিচ্ছি। কাকে এক নাম দিচ্ছি? এটাকে।
এক্স বাই 7.5 আর ওয়াই বাই 12 = 1। ওকে, তাহলে এইটা ইনইকুয়ালিটি ছিল, সেই ইনইকুয়ালিটিটাকে আমরা ইকুয়েশনে পরিণত করলাম, সেই ইকুয়েশন থেকে একটা স্ট্রেট লাইন পেলাম, সেই স্ট্রেট লাইনটাকে আমরা বক্স করে দিলাম। আচ্ছা, সেকেন্ডে আরেকটা ইনইকুয়ালিটি আছে, কত গো? ফোর ফোর এক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু 40। 40। ওকে, এটাকেও যদি আমরা চরিতাংশ ফর্মে লিখি, তাহলে এক্স বাই 10 প্লাস ওয়াই বাই 8 = 1, ঠিক লিখলাম? দুই। স্যার ক্যালকুলেশনটা ওয়াই বাই কিন্তু এইট হবে স্যার। ওয়াই বাই 8 হবে, উল্টো করে দিয়েছি, সরি। ওয়াই বাই 8, ক্যালকুলেশন কিন্তু ভুল করবে না। ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে প্রচুর ক্যালকুলেশন করতে হয়, অনেকটা নিউমেরিক্যালের মতো। নিউমেরিক্যালে যদিও ক্যালকুলেশনগুলো 0 পয়েন্ট সামথিং এরকম, কিন্তু এলপিপির ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো আবার অন্যরকম, যোগ বিয়োগ গুণ খুব করতে হয় প্রচন্ড। ওকে, তাহলে এই দুটো ইনইকুয়ালিটি থেকে আমরা কিন্তু, এটা কিন্তু ইনইকুয়ালিটি, মেন কিন্তু ইনইকুয়ালিটি, সেখান থেকে আমরা কি করলাম, আমরা দুটো ইকুয়েশনে পরিণত করলাম। কেন? কারণ ইকুয়েশনে ছবি আঁকা সুবিধা, কেন? ইকুয়েশন রিপ্রেজেন্ট করে একটা স্ট্রেট লাইনকে এখানে। তাহলে আমরা একটা কাজ করব, ভালো করে আমার কথা শুনবে। আমরা একটা ছবি আঁকবো, অবশ্যই ছবি আঁকতে হবে। ছবিটা তোমরা পরীক্ষার হলে পেন্সিলে আঁকবে। পেন্সিল মানে বুঝতে পারছো? নো পেন, ডোন্ট ইউজ পেন, অনলি পেন্সিল। লেখালেখি সব পেনে, কিন্তু পেন্সিল, পেন্সিলটা ভালো করে নিয়ে যেতে হবে। দুটো পেন্সিল নিয়ে যাবে, কথা বোঝা গেছে আমার? এবং এই যে ছবিটা, এটা পুরো পেন্সিলে আঁকবে। এখনো যদি তোমাদের কাছে পেন্সিল থাকে, তাহলে ক্লাস করতে করতে একটা খাতা নিয়ে বা একটা শিট নিয়ে নিজেদের খাতার মধ্যে এটাকে পেন্সিল দিয়ে ড্র করতে পারো, যদি চাও। শেখো, প্লাস নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো, বা এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইবার যেটা মেন জিনিস, সঙ্গে স্কেল রাখতে হবে, না হলে কিন্তু প্রচুর ভুলভাল হয়ে যাবে। কেন? কারণ একটা স্ট্রেট লাইন আঁকা বাঁকা হলে চলবে না, তাহলে তোমার কিন্তু এখানে গন্ডগোল হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না যে কোনটা তোমার সলিউশন। কারণ এখানে কিন্তু খুব ধীর স্থিরভাবে এবং খুব অ্যাকুরেট করতে হয়, যতটা সম্ভব। যতটা সম্ভব ম্যানুয়ালি, যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা অ্যাকুরেট করবো। তাও একটু একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন দিয়ে মিলিয়ে দিই। ওকে, তো আগে ব্যাক ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন হচ্ছে হাতের পাঁচ। হাতের পাঁচ বুঝতে পেরেছো? মানে আমরা দেখাবো, আমরা দেখাবো ওপর ওপর যে আমরা গ্রাফিক্যালি করছি, কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন দিয়ে নিজেরা স্যাটিসফাই হয়ে যাবো যে হ্যাঁ, এই ঠিক আছে আমার সলিউশনটা। ওকে, তাহলে প্রথম স্টেট লাইনটা কি করব আমরা? আমরা এখানে স্কেলিং করব। ছোটবেলা থেকে স্কেলিং করেছো? স্কেলিং করা মানে হচ্ছে এইটা অরিজিন 0, আর এখানে 1 2 3 4 করে নেব। তবে স্কেলিং গুলো খুব মেপে মেপে, কেন বলতো? স্কেলটা খুব ফ্যাক্টর। মানে তুমি এইটাকে নিলে 1 আর এটাকে নিলে 2, তাহলে তোমার কিন্তু ছবি ভুলভাল হবে। তোমাকে যেটা ইউনিট নিবে, 1 ইউনিট, সেটাকেই তোমাকে রাখতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? 1 ইউনিট যেটা, সেটাই রাখতে হবে। তাহলে আমি এরকম ভাবে, দেখো এবার চোখের একটা আন্দাজ, তুমি তো আর একদম মেপে 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 যদি করতে চাও, তাহলে একটা করতেই তোমার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তার ফলে চোখের আন্দাজে আমরা যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করছি। তাহলে 1 2, একটু একটু 19 20 হতেই পারে, কিন্তু চোখের আন্দাজে আমি সেম নেওয়ার চেষ্টা করছি। 4 5 6 7 8 9 10, এরকম স্কেল। এবার যদি বলো স্যার কত অব্দি স্কেল আঁকবো, বলছি আমি। আচ্ছা, ওয়াই ঘরেও কিন্তু আবার উল্টো পাল্টা নিয়ে যাবে না। এক্স এ তুমি যতটা 1 ইউনিট নিয়েছো, ওয়াইও ততটাই 1 ইউনিট নিতে হবে, মানে কম বেশি নিলে চলবে না। 1, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, ওয়াইটাকে একটু বাড়াতে হবে, হ্যাঁ। যদি বলো কেন স্যার ওয়াই বাড়াচ্ছেন আপনি, বলছি আমি। 10, হ্যাঁ, 11 12, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এইবার যদি বলো স্যার এখানে 10 অব্দি নিলেন, এখানে 12 অব্দি নিলেন, কেন? কেউ বলতে পারবে? আমার ইচ্ছে নাকি? কারণ স্যার ওয়াই এর ওখানে মান ওয়াই 12 জিরো পর্যন্ত। পয়েন্ট টুয়েলভ পয়েন্ট। অ্যাকচুয়ালি হচ্ছে আমি এই স্ট্রেট লাইনগুলো ছবি আঁকবো, তো স্ট্রেট লাইনগুলো আমি দেখে নিয়েছি। এখানে 7.5 এক্স এর নিচে, আর এখানে 10, সেই জন্য আমি 10 অব্দি করলাম, কারণ আমার 10 লাগবে। আর এখানে 12 আর এখানে 8, তাহলে বোঝা গেছে সবাই? আচ্ছা, আমি তাহলে দুটো স্ট্রেট লাইন আঁকছি। কি করে স্ট্রেট লাইন আঁকতে হয়? প্রথমে হচ্ছে এক্স বাই 7.5 আর ওয়াই বাই 12, তার মানে 7.5। 7.5 মানে মোটামুটি এখানে 7.5, আর ওয়াই এর মান হচ্ছে 12, তাহলে এইদিকে 7.5 এইদিকে 12 আঁকবো। আঁকলাম। আচ্ছা, একটু বাড়তি করে দিবে, হ্যাঁ, মানে একটু বাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? মানে একদম স্ট্রেট লাইনটা ওরকম না করে একটু যাতে বাড়িয়ে থাকে, মানে স্ট্রেট লাইনটাকে একটু ইয়ে করে দেবে, হ্যাঁ।
এইদিকে একটু বাড়িয়ে দিবে, এদিকে এবার তুমি যদি বলছো কতটা বাড়াবো, যত বেশি বাড়াতে পারবে তত ভালো, কিন্তু আমাদের খাতা লিমিটেড, পেজ লিমিটেড, তার ফলে বেশি বাড়ানো যাবে না। কিন্তু এটা যে কোনো হতে মানে আমি বলতে চাইছি যে স্ট্রেট লাইনটা কি শুধু এইটুকুটাই হবে, এই ফার্স্ট কোঅর্ডিনেটেই হবে, এই কোঅর্ডিনেটও তো থাকতে পারে, মানে যত ইচ্ছা বড় হতে পারে। তো সেই জন্য একটু বাড়তি করে দেবে, বোঝাতে চাইবে যে হ্যাঁ স্ট্রেট লাইনটা কিন্তু এই গোটাটাই এরকম ভাবে চলছে স্ট্রেট লাইনটা। ওকে, এইবার আসল জায়গাতে আসি। আমরা যে কোশ্চিনটা আমাদের দিয়েছিল সেই কোশ্চিনটাতে আমরা কি দেখেছিলাম যে আমাদের এটা কিন্তু একটা ইকুয়েশন নেই, এটা ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি আছে, সেটাকে আমরা ইকুয়েশনে পরিণত করে 1 নম্বর স্ট্রেট লাইনটা তৈরি করলাম। কিন্তু আদতেও কিন্তু এটা শুধুমাত্র স্ট্রেট লাইন আঁকলে হবে না। আচ্ছা, একটা স্ট্রেট লাইন মানে কি? একটা স্ট্রেট লাইন মানে হচ্ছে এই স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর লোকাস, তাই না? একটা স্ট্রেট লাইন মানে এই পয়েন্টগুলোর লোকাস। কিন্তু একটা ইনইকুয়ালিটি মানে জানো, এই ইনইকুয়ালিটি মানে শুধুমাত্র 60 না, 60-র থেকে কমগুলোও আছে, মানে সেই এক্স ওয়াই গুলো, যেই এক্স ওয়াই গুলো এই ইকুয়েশন প্লাস লেস দ্যান অর ইকুয়ালিটি, মানে বুঝতে পেরেছো লেস দ্যান অর ইকুয়াল টু মানে? হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু মানে কি? লেস দ্যান অর ইকুয়াল টু, তার মানে 8x + 5y ইকুয়াল টু 60 হতে পারে, আবার লেস দ্যান 60 হতে পারে। আমরা শুধু কার ছবি এঁকেছি? আমরা শুধু কার ছবি আঁকলাম? equal to শুধু ইকুয়াল টু equal to ছবি আঁকলাম, কিন্তু আমরা ইকুয়াল টু কি শুধু আছে? শুধু কোশ্চিনে কি শুধু ইকুয়াল টু আছে? হ্যাঁ, যদি কোশ্চিনে ইকুয়াল টু 60 থাকতো তাহলে বলতাম ঠিক আছে, আমাদের ছবি একদম ঠিক আছে, আমরা শুধুমাত্র 60 নিয়েছি। কিন্তু না, কোশ্চিনে তো শুধু 60 নেই, কোশ্চিনে বলছে 60 হতে পারে বা তার থেকে কমও হতে পারে। তার থেকে কম কি হতে পারে? যা ইচ্ছে হতে পারে। তার থেকে কম 1 হতে পারে, 2 হতে পারে, 59 হতে পারে, 59.5 হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে যে শুধুমাত্র এই স্ট্রেট লাইনটার ওপর পয়েন্ট নেই, আরো অনেক পয়েন্ট আছে, তাহলে কোন পয়েন্টগুলো আছে? বলছি এইবার না শুধুমাত্র ওই লাইন আকারে হবে না, একটা রিজিয়ন আকারে হবে। কিরকম বিষয়টা? ধরো আমি কাউকে বললাম যে আচ্ছা এরকম একটা সার্কেল আঁকছি, x² + y² = 1, তার মানে সার্কেল মানে কোনটা? সার্কেল মানে শুধুমাত্র এর উপর, এই সার্কেলের ওপর পেরিমিটারে পরিধিতে যে পয়েন্টগুলো আছে সেইগুলো। এবার কাউকে যদি বলি যে আচ্ছা এখানে আমি লেস দ্যান ইকুয়াল টু নিয়ে দিলাম, তাহলে কেউ বলতে পারবে কোন পয়েন্টগুলো নেব? শুধু কি সার্কেলের ওপরের গুলো নেবো, না তার সঙ্গে সঙ্গে স্যার ভেতরের গুলো। ভেতরের গুলো নিব? তাহলে তখন হয়ে যাবে যে শুধুমাত্র এই পয়েন্টগুলো না, তখন হয়ে যাবে যে সার্কেলের ওপর এই পয়েন্টগুলো হবে, তার ভেতরের পয়েন্টগুলো হবে, গোটাটা এরকম মানে একদম। হ্যাঁ, এই কালো কালি অমাবস্যার চাঁদের মতো যেরকম আছে এরকম। এবার কাউকে যদি বলি যে > 1, তাহলে বাইরে স্যার তাহলে বাইরের বাইরের কি একটা পয়েন্ট? অনেকগুলো। অনেকগুলো। আর বাইরে কেন বাউন্ডারি হবে না? ইকুয়াল টু আছে যে, শুধু কি বাইরের হবে না বাউন্ডারি গুলোও হবে তার সঙ্গে? স্যার বাউন্ডারি গুলো। ইয়েস, তাহলে ইকুয়াল টু আছে এবং গ্রেটার দেন আছে, তার মানে 1 মানে বাউন্ডারিটাও হবে এবং তার বাইরেরটাও হবে, বাউন্ডারিও হবে এবং তার বাইরেও হবে। বোঝা গেছে? তাহলে আমার বক্তব্য হচ্ছে যে শুধু ইকুয়াল টু থাকলে আলাদা জিনিস, কিন্তু লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে আলাদা জিনিস। তো অনেকটা এরকমই সার্কেলের ক্ষেত্রে যেরকম ভাবে বলতে পারছো, ইলিপসের ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে যেরকম বলতে পারবে স্যার ভেতরের না বাইরের, তো এই ক্ষেত্রেও আমাদের বলতে হবে লেস দেন ইকুয়াল টু ক্ষেত্রে। লেস দেন ইকুয়াল টুর ক্ষেত্রে আমরা কি করেছি? আমরা এরকম ভাবে এটাকে ইকুয়াল টু নিয়েছি। এবার এটা ইকুয়াল টু হওয়ার পর লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু, বাইরের অংশ না ভেতরের অংশ, কে বলতে পারে? বাইরে মানে হচ্ছে এই দিকের না এই দিকের, অরিজিনের দিকের না অরিজিনের বিপরীত দিকে, এটা অরিজিন। লেস দেন ইকুয়াল টু মানে বুঝতে পারছি অনেকগুলো পয়েন্ট, শুধুমাত্র এর অরিজিনের উপর দিকে পয়েন্ট স্যার। না। এবার তার মানে স্যার কি লেস করেছি? দেন তার মানে ইকুয়াল টু দিয়ে আমরা একটা মাঝখান দিয়ে একটা পার্টিশন টেনেছি। এবার পার্টিশনটা টানার পর যেহেতু লেস দেন ইকুয়াল টু, যে লেস দেন ইকুয়াল টু থাকা মানে অনেকের মধ্যে ধারণা থাকে যে স্যার লেস দেন ইকুয়াল টু আছে তার মানে স্যার এই কমগুলোই হবে, তাই না? আর গ্রেটার দেন ইকুয়াল টু জন্য বেশিগুলো হবে। অবশ্যই অনেক ক্ষেত্রে এই ধারণা ঠিক, কিন্তু আরো ভালো করে বোঝার জন্য আমাদের একটা ট্যাকটিস আছে। সেই ট্যাকটিসটা জানো? কেউ বলতে পারবে যে কি করে এক্স্যাক্টলি বোঝা যায় যে কোন দিকের এরিয়াটা নিব আমরা বা কোন দিকের রিজিয়নটা নিব? স্যার অরিজিনকে স্যাটিসফাই করছে ইকুয়েশন। একদম, বিশ্বজিৎ বলছে স্যার অরিজিনকে স্যাটিসফাই করছে কিনা দেখবো। অরিজিন কোন দিকে আছে? এই দিকে। অরিজিনকে স্যাটিসফাই করছে কিনা এই ইনইকুয়ালিটি, যদি অরিজিনকে স্যাটিসফাই করে তাহলে অরিজিনের দিকের রিজিয়নটা হবে, আর যদি অরিজিনকে স্যাটিসফাই না করে তাহলে অরিজিনের বিপরীত দিকের রিজিয়নটা হবে। বোঝা গেছে? তাহলে অরিজিন মানে 0, 0। দেখো তো এই ইনইকুয়ালিটিটা 0, 0কে স্যাটিসফাই করছে। এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 নাও। এক্স এর মান 0, 8 × 0, প্লাস ওয়াই এর মান 0, 5 × 0, যোগফল কত? 0। আচ্ছা, 0 কি লেস দেন ইকুয়াল টু 60 হয়? ইয়েস অর নো? 0 কি লেস দেন ইকুয়াল টু 60 হয়? ইয়েস স্যার। ইয়েস হয়, কারণ 0 তো 60 থেকে ছোট। লেস দেন অর ইকুয়াল টু, লেস দেনও হতে পারে অর ইকুয়াল টু, তাহলে 0 = 60 হয় না, তারপরে লেস দেন হয়, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 60, কারেক্ট। তাহলে এর ফলে এই ইনইকুয়ালিটিটা অরিজিনকে স্যাটিসফাই করে, এবং তার জন্য কোন রিজিয়নটা হবে জানো? এই স্ট্রেট লাইনটা হবে, যেহেতু ইকুয়াল টু আছে, এবং শুধুমাত্র এই স্ট্রেট লাইনটার উপরের পয়েন্ট না, বলছে এই দিকের সমস্ত পয়েন্ট। তাহলে এই দিকের এত পয়েন্টকে ছবি আঁকতে গেলে ব্যাপারটা ঘিনিয়ে যাবে। তার জন্য আমরা কি করি? একটা তীর চিহ্ন দিয়ে বোঝাই। তীর চিহ্ন মানে কি বললাম?
কোন দিকের রিজিয়ান? তাহলে তীর চিহ্ন মানে এই পয়েন্ট, 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 সব মানে এই দিকের যত পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে? এই যে না। এই পয়েন্টটা করবে? করবে না না কেন? স্যার। কিন্তু এই পয়েন্টটা করবে, এই পয়েন্টটা করবে, আবার এর উপরে হলেও করবে, এই লাইনের উপরে হলেও করবে, পাশাপাশি এই লাইনের নিচের দিকে সমস্ত বা অরিজিনের দিকে সমস্ত রিজিয়নে সমস্ত কিছুই করবে। বোঝা গেছে? ক্লিয়ার? আমার কথাটা কি পরিষ্কার একদম? তাহলে এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে দিবে, এই তীর চিহ্নটা কি দিতে পারবে না পারবে না? বুঝতে পেরেছো যে অরিজিনকে স্যাটিসফাই করছে কিভাবে? আরেকবার বলে দিচ্ছি অরিজিনকে কিভাবে স্যাটিসফাই করছে। শোনো, অরিজিন মানে হচ্ছে 0 0, এই অরিজিন মানে হচ্ছে 0 0, তাহলে 0 0কে স্যাটিসফাই করছে কি করে? এখানে জিরো বসাও, এখানে জিরো বসাও, তাহলে এই বাঁ দিকটা টোটালি জিরো হয়ে যাচ্ছে, 0 < 60। বোঝা গেছে? এইভাবে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে প্রথম ইনইকুয়ালিটির রিজিয়ানটা পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইনইকুয়ালিটি, সেকেন্ডটা ছবি আঁকি। তাহলে ইনইকুয়ালিটির ছবি প্রথমে আঁকবো না, প্রথমে ইকুয়েশনের ছবি আঁকবো। ইকুয়েশনটা কত আছে প্রথমে বলো? 2 নম্বরটা কত আছে? x/10, তাহলে প্রথমে এক্স এর মান কত নিব? 10। 10। আর ওয়াই এর মান y/8। এবার ছবি আঁকছি, x/10 আর y/8। একটু বাড়তি আঁকবে, বুঝতে পেরেছো? এই যে একটু বাড়িয়ে দেবে। ক্লিয়ার? এবার বলো, এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু এখানে তো ইনইকুয়ালিটি আছে, তাহলে কোন দিকের এরিয়াটা বা কোন দিকের রিজিয়নটা হবে? অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে? অরিজিনের দিকে হবে স্যার। কি করে বুঝছো? সেকেন্ড স্যার ইনইকুয়ালিটিতে? 0 < 40। একদম, সেকেন্ড ইনইকুয়ালিটিতে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসা। অরিজিন মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসালে এইদিকে যোগফল 0, 0 < 40, তার মানে অরিজিনের দিকে মানে এই দিকে। এইবার এখানে কিন্তু দুটো ইনইকুয়ালিটি আছে। দুটো ইনইকুয়ালিটি মানে জানো? অ্যান্ড মানে জানো কেউ? সেট থিওরির ক্ষেত্রে অ্যান্ড আর অর এর মানে কি? সেট থিওরির ক্ষেত্রে স্যার অ্যান্ড মানে আর অর মানে? এন্ড মানে হলো স্যার ইন্টারসেকশন, অ্যান্ড আর মানে হচ্ছে অর মানে হলো ইন্টারসেকশন, ইউনিয়ন। আর অর মানে হচ্ছে ইউনিয়ন। অ্যান্ড মানে এখানে যেহেতু অ্যান্ড আছে, আমি অ্যান্ড নিয়ে ফোকাস করবো। অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন। কেউ বলতে পারবে ইন্টারসেকশন মানে কোন জায়গা? কমন জায়গা। ইন্টারসেকশন মানে কমন। যেমন আমি যদি কাউকে বলি যে এ সেটে ABC আছে আর বি সেটে BCD আছে, তাহলে এদের ইন্টারসেকশন মানে কি? কারা? যারা দুটোতেই আছে, তাই না? কমন কারা কারা কমন? বি আর সি। তাহলে ইন্টারসেকশন বা অ্যান্ড এটা মানে হচ্ছে কমন। তাহলে বলো এখানে এই দুটো ইনইকুয়ালিটি থেকে যে রিজিয়নটা পেলাম, এই দিকে হচ্ছে এই দিকের সব জায়গা, আর এটার এই দিকে, এদের মধ্যে কমন কে? কোনটা কমন রিজিয়ান? রিজিয়ান মানে বুঝতে পেরেছো কোনটাকে রিজিয়ান বলছে? রিজিয়ান মানে একটা সেট, অনেকগুলো পয়েন্ট, একটা রিজিয়ান। সেই কমন রিজিয়ান কোনটা হবে? কে বলতে পারে? বলবো কোনটা কমন রিজিয়ান? বলবো কোনটা কমন রিজিয়ান? দেখো তো এরা কমন রিজিয়ান কিনা। হ্যাঁ স্যার। কমন মানে বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বলো স্যার এই পয়েন্টটা নিলেন না কেন আপনি? এই পয়েন্টটা কি কমন রিজিয়নে আছে? দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে? না। না। পরিষ্কার করে প্রত্যেকে ব্যাপারটা বুঝে নাও। কেন? এটা কাকে স্যাটিসফাই করছে? বলছে এটা এইকে স্যাটিসফাই করছে, এই যে এর থেকে কম। কিন্তু এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে? এই ইনইকুয়ালিটির এদিকে আছে, অরিজিনের দিকে আছে, এই ইনইকুয়ালিটি এদিকে আছে, নেই। তাহলে একটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করলে হবে না। বা তুমি যদি মনে করো স্যার এই পয়েন্টটা নেব, করবে? দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে এই পয়েন্টটা? এই পয়েন্টটা কি এই লাইনের এইদিকে আছে? নেই। তার ফলে তোমাকে এমন পয়েন্টগুলো খুঁজতে হবে যেটা দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, তার মানে কমন। যেই দুটো ইনইকুয়ালিটি এখানে দিয়ে দিয়েছে, সেই দুটো ইনইকুয়ালিটি দুটো রিজিয়নকে বুঝিয়েছে, সেই রিজিয়নগুলোর মধ্যে যেই পয়েন্টগুলো কমন রিজিয়নে পড়বে। কমন রিজিয়ন মানে সবুজ কালির যে লাইনগুলো দিলাম, সবুজ কালির যে লাইনগুলো দিলাম। এইবার সব থেকে মজার বিষয়, আরেকটা কন্ডিশন আছে জানো? একটা এলপিপির তিনটে কন্ডিশন, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, একটা হচ্ছে সেট অফ কনস্ট্যান্ট, আর আরেকটা লাস্টে ওটা কি থাকে? এটাকে কি বলা হয়? কি নন বল? নেগেটিভ। নন নেগেটিভিটি। তার মানে যে ভেরিয়েবল গুলো আছে এক্স ওয়াই, সেগুলো নেগেটিভ হবে না। তাহলে এক্স ওয়াই নেগেটিভ হবে না মানে জানো? এক্স ওয়াই কোন কোয়াড্রেন্টে দুটোই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় কেউ জানো? এক্স ওয়াই কোন কোয়াড্রেন্টে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়? পাসপোর্ট। হুম। ফার্স্ট কোঅর্ডিনেট। হুম। তাহলে এক্স ওয়াই বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো।
তার ফলে কমন রিজিয়ন হলেই শুধু হবে না, শুধু কমন রিজিয়ন হলেই হবে না, তার পাশাপাশি আমাদের দেখতে হবে যাতে করে যেই কমন রিজিয়নটা আছে সেটা এই কন্ডিশনটাকেও যাতে স্যাটিসফাই করে। এই কন্ডিশন মানে ভেরিয়েবল গুলো, যেগুলো যে পয়েন্ট গুলো, সেগুলো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। তার ফলে আমি যদি বলি যে এইটা কমন রিজিয়নে আছে, এই পয়েন্টটার কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এক্স, এই পয়েন্টের কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এই পয়েন্টটার এক্স কি পজিটিভ, এই যে এইদিকে আছে এক্স, তাহলে এইদিকে কি হয়, এক্স কি পজিটিভ হয়? না স্যার, না হয় স্যার, না। নেগেটিভ। তাহলে এক্স নেগেটিভ। নেগেটিভ, কিন্তু আমাদের কি বলেছে যে এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। বা আমি যদি এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা তো কমন রিজিয়নে আছে, কিন্তু এখানে কি ওয়াই নেগেটিভ বা ওয়াই কি পজিটিভ, কি এখানে ওয়াই, নেগেটিভ। ওয়াই কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, না ওয়াই লেস দেন ইকুয়াল টু জিরো। তার ফলে এই পয়েন্টগুলো নেওয়া যাবে না। তার মানে আমরা যে ছবিটা এঁকেছি সেটা কমন রিজিয়নে, কিন্তু পাশাপাশি কমন রিজিয়নের পাশাপাশি ভ্যারিয়েবল গুলোকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে হবে। আর ভ্যারিয়েবল গুলোকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে গেলে ভ্যারিয়েবল গুলোকে, দাঁড়াও, ভ্যারিয়েবল গুলোকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে গেলে, ঠিক আছে, যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কমন রিজিয়নটা আঁকতে হবে। আঁকবো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কমন রিজিয়ন, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমাদের কমন রিজিয়ন আঁকতে হবে। তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কমন রিজিয়ন আঁকতে পারি কিনা। কমন রিজিয়নটা ভালো করে দেখো, কমন রিজিয়নটা ভালো করে দেখতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, বাইরে যাতে না থাকে, একদম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কমন রিজিয়ন পেতে হবে। বুঝতে পারছো সবুজ কালির জায়গাগুলো? এটা হচ্ছে কমন রিজিয়ন। একদম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকতে হবে, অন্য কোথাও থাকলে হবে না। ক্লিয়ার, পরিষ্কার ব্যাপারটা? সরি। দেখো কালি টালি দিয়ে আঁকলে কি হয়, সুবিধা হয় জিনিসটা। ব্যাস, একদম এই জায়গাটা হচ্ছে কমন রিজিয়ন। প্লাস, শুধু কমন না, প্লাস কি বলো, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে কমন রিজিয়ন আলাদা জিনিস, কমন রিজিয়ন মানে শুধু কমনটা, কিন্তু আমরা যে ছবিটা আঁকলাম সেটা কমন প্লাস আর কি বলো, কমনের পাশাপাশি ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে এই যে যেটা কমন প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এই দুটোকে মিলে একটা রিজিয়ন তৈরি হয়েছে সবুজ কালি দিয়ে, যে রিজিয়নটাকে আমরা এঁকেছি সেই রিজিয়নটার একটা নতুন নাম হয়, জানো কেউ এই রিজিয়নটাকে কি বলা হয়? না জানাই উচিত, যেহেতু তোমরা কোনদিন পড়োনি। হ্যাঁ, এই রিজিয়নটার একটা নাম আছে, ফিজিক্যাল রিজন। এই রিজিয়নটাকে, ঠিক বলছে, বলছে এই রিজিয়নটাকে বলা হয় ফিজিবল রিজিয়ন। ফিজিবল, ভেরি গুড। ফিজিবল রিজিয়ন মানে হচ্ছে সেই রিজিয়নটা, যেই রিজিয়নটা সেট অফ কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে আর নন নেগেটিভিটিটাকে স্যাটিসফাই করবে। তাহলে শুধু কিন্তু কমনকে ফিজিবল বলে না, এখানেও কিন্তু কমন রিজিয়নে একটা পয়েন্ট, এটাও কিন্তু কমন রিজিয়নে পয়েন্ট, কিন্তু কমন আর ফিজিবলের মধ্যে পার্থক্য কি জানো? বলছে ফিজিবল রিজিয়নের ক্ষেত্রে যে ভ্যারিয়েবল গুলো থাকবে না, সেই ভ্যারিয়েবল গুলো অবশ্যই নন নেগেটিভ হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। আর কমন রিজিয়নের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছে হতে পারে। কমন রিজিয়নে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, শুধুমাত্র কমন হতে হবে। কমন মানে যতগুলো ইনইকুয়ালিটি থাকবে তাদেরকে স্যাটিসফাই করতে হবে। কিন্তু ফিজিবল রিজিয়নের ক্ষেত্রে কমন রিজিয়ন তো হতেই হবে, পাশাপাশি
এক্স আর ওয়াই যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে নেগেটিভ হওয়া যাবে না, তার মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে এক্স বা ওয়াই এর মধ্যে কেউ না কেউ নেগেটিভ, তাই না? এক্স বা ওয়াই এর মধ্যে কেউ না কেউ নেগেটিভ, তার ফলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের কমন রিজিয়নটাকেই আমরা ফিজিবল রিজিয়ন বলি। বোঝা গেছে? ফিজিবল রিজিয়নটা কি? ফার্স্ট কোয়াড্রেন্টের কমন রিজিয়ন, এটাকেই বলে ফিজিবল রিজিয়ন। তাহলে হয়ে গেল, এই রিজিয়নটা পেয়ে গেলাম। তাহলে এইবার আমার কথাটা মন দিয়ে শোনো, যে জিনিসটা করলাম বুঝতে হবে তো যে গ্রাফিক্যালি কি করলাম। তাহলে গ্রাফিক্যালি এই যে সবুজ কালির উপর তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও, এই সবুজ কালির যে রিজিয়নটা আছে তার সঙ্গে কিন্তু এটাও অ্যাড হবে, মানে এই লাইনগুলোও কিন্তু তার মধ্যে থাকবে, হ্যাঁ। মানে এই লাইনগুলো আবার ভেবো না যে লাইনের বাইরে, কারণ ইকুয়াল টু আছে তো, তার মানে এই লাইনগুলো অ্যাড হবে। তাহলে এরকম দেখো একটা জায়গা পাচ্ছি, জায়গাটা ভালো করে দেখাচ্ছি। এই যে এটা একটা পয়েন্ট, কর্নার গুলো, কর্নার মানে বুঝতে পেরেছো? এটা একটা পয়েন্ট, ধরো একটা খেলার মাঠ তৈরি হয়েছে, ধরো এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এখানে, এই চতুর্ভুজের যে কর্নার পয়েন্টগুলো নিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে শুধুমাত্র এই কর্নার পয়েন্ট না, এই যে এই লাইনগুলোও কিন্তু, এই লাইনগুলো মানে এই গোটা চতুর্ভুজের ভেতরের প্লাস তার ওপরের, বাইরের কথা বলছি না, ভেতরের এবং তার ওপরে মানে বাউন্ডারিটাও কিন্তু ইনক্লুডেড। এই যে চতুর্ভুজটা নিয়েছি, এই চতুর্ভুজের বাউন্ডারির পয়েন্টগুলোও কিন্তু ইনক্লুডেড। তাহলে আমি বলতে চাইছি যেটা, যে এই চতুর্ভুজের বাউন্ডারির উপর বা ভেতরের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কি আসলে, এই অঙ্কের কি, এই পয়েন্টগুলো হচ্ছে কি, এই পয়েন্টগুলো এমন পয়েন্ট, বা এই এক্স ওয়াই পয়েন্ট মানে এক্স আর ওয়াই এর মান, তো সেই এক্স ওয়াই এর মানগুলো এমন এক্স ওয়াই এর মান যেটা জানো কি করবে, এই দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। যদি স্যাটিসফাই বলো স্যার বিশ্বাস হচ্ছে না এই দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, তাহলে যে কোনো একটা মান নিয়ে নাও, ধরো এখানে একটা মান নিয়ে নাও, ধরো 4,0, এক্স এর মান তাহলে 4, ওয়াই এর মান 0, জাস্ট আমি বলছি চেক করার জন্য। ধরো 4,0 নিলে, দেখবে তো 4,0 এই ইনইকুয়ালিটির এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে কিনা দেখবো। 4, বলো এক্স এর মান 4, তাহলে 4 এ একটা 32, আর ওয়াই 0, তাহলে 32 লেস দ্যান ইকুয়াল টু 60 করছে। এবার যদি বলো স্যার পরেরটাকে করছে কিনা বলুন, তাহলে এক্স এর মান 4, 4 4 16, আর ওয়াই হচ্ছে 0, 16 লেস দ্যান ইকুয়াল টু 40 করবে। এবার যদি বলো স্যার এখানে একটা মান দিন, তাহলে এখানে কোনো একটা পয়েন্ট নিতে গেলে তোমাকে এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনকে আগে সলভ করতে হবে, সলভ করে এটা পারবে, তারপরে এখানে স্ট্রেট লাইনের উপর অনেক পয়েন্ট হতে পারে, সেই পয়েন্টগুলোকে তুমি দাও, যে কোনো পয়েন্ট দাও। তুমি যদি বলো স্যার 7,0 নিবো, তাহলে 7,0 নিলে কি করতে হবে বলো, 7 1 56 আর 0 করছে, 7,0, 4 7 28 আর 0 করছে, কারণ আমরা ছবিটা এঁকেছি এক্স্যাক্টলি ওইভাবেই, যে দুটো ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে সেই পয়েন্টগুলোই আমরা পেয়েছি। তাহলে এই সবুজ কালির যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো হচ্ছে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। এবার এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করিয়ে তোমাকে জেটকে ম্যাক্সিমাইজ করতে হবে। বলো কেউ, জেটকে ম্যাক্সিমাইজ করা মানে কি দিয়ে করব? জেটের মধ্যে আননোন কে কে, 150 ইন্টু আননোন কে কে, কটা ভেরিয়েবল আছে? দুটো। দুটো ভেরিয়েবল, তাহলে সেই দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, সেই এক্স ওয়াই মান মানে এক্স আর ওয়াই এর মানগুলো বের করতে হবে। তাহলে সেই মানগুলো কোন কন্ডিশনকে স্যাটিসফাই করে? এই কন্ডিশনকে। তার মানে তুমি যে কোনো এক্স ওয়াই নিলে হবে না, এই রিজিয়নের মধ্যে থেকেই, এই যে ফিজিবল রিজিয়ন, এই ফিজিবল রিজিয়নের মধ্যে থেকেই তোমাকে এক্স আর ওয়াই চুজ করে তোমাকে এটাকে বড় করতে হবে, সব থেকে বড়। তাহলে কি করে সব থেকে বড় হবে জানো? বলছে এবার এই স্ট্রেট লাইনটার একটা ছবি আঁকতে হবে, মানে এবার হচ্ছে যেটা ম্যাক্সিমাইজেশন বা যেটা অবজেক্টিভ ফাংশন, সেই অবজেক্টিভ ফাংশনের ছবি আঁকবো। যদি বলো স্যার কি করে আঁকবো, আচ্ছা, দ্য অবজেক্টিভ ফাংশন কত গো, বলো, ম্যাক্স জেড ইকুয়াল টু 150 বা 150x প্লাস 100y, এটাই তো। আচ্ছা, এবার এই অবজেক্টিভ ফাংশন থেকে একটা লাইনের ছবি আঁকবো, যে লাইনটাকে বলে প্রফিট লাইন। কি বলা হয়? প্রফিট লাইন। কি করে আঁকবো যদি বলো স্যার, আঁকতে গেলে তাহলে অবজেক্টিভ ফাংশন থেকে আমরা প্রফিট লাইন আঁকবো। প্রফিট লাইন ইজ, দেখে নাও, 150x প্লাস 100y ইজ ইকুয়াল টু, লাইন আঁকতে গেলে কিছু একটা লাগবে তো, কনস্ট্যান্ট, কিন্তু এখানে কনস্ট্যান্ট দেওয়া নেই, কনস্ট্যান্ট তো জেড না, জেড এর মানটা বিভিন্ন হতে পারে, তার ফলে কনস্ট্যান্ট আমার একটা দরকার। এবার এই কনস্ট্যান্টটাই হচ্ছে আসল মানে বুদ্ধির খেলা, যে কনস্ট্যান্ট আমি কত নেব। তো দেখবে এটা যে কোনো কিছুই হতে পারে, কনস্ট্যান্টটা যা ইচ্ছে হতে পারে, তবে আমরা নিজেদের সুবিধার্থে এই কনস্ট্যান্টটাকে নিজেদের মতো করে নেব। নিজেদের মতো করে কেমন নেবো, যাতে করে একটা স্ট্রেট লাইন খুব ভালো আসে, সেই জন্য আমরা কি করবো না, 150 আর 100 চেষ্টা করব, 150 আর 100 এদের মাল্টিপল বা এদের লসাগু নেওয়া। তাহলে কি হবে বলতো, স্ট্রেট লাইনটা ভালো আসে, মানে ভগ্নাংশে আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে, বুঝতে পারলে না? ধরো এটাকে আমি 300 নিলাম, 150 আর 100 তাদের লসাগু, বা তুমি তিন মানে তাদের মাল্টিপল নেবে, মানে যেই সংখ্যাটা নেবে এমন সংখ্যা নেবে যেটা 150 দিয়ে বা 100 দিয়ে ভাগ যায়। কেউ বলতে পারবে ধরো আমি 300 নিলাম, তুমি যদি বলো স্যার 300 না নিয়ে 600 নেবো,
900 নেব, তোমার যা ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আলটিমেটলি যা জিনিসগুলোই নেবে তাতে স্ট্রেট লাইন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সেই স্ট্রেট লাইনগুলো প্যারালাল হবে, এবং প্যারালাল স্ট্রেট লাইনের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই, এই এলপিপির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধরো আমি 300 নিয়ে কাজ করছি, কেউ বলতে পারবে 300 যদি আমি নিই, তাহলে 300 নিলে এটা কিন্তু তোমার ইচ্ছে বা তোমাদের ইচ্ছে কত নিতে হবে, কিন্তু এই ইচ্ছের উপরেও কিন্তু একটা ব্যাপার আছে, যা ইচ্ছে নিলে হবে না। মানে এটা একটা আইডিয়া যে কত নিলে জিনিসটা ভালো হবে। তাহলে বলো, আমি যদি 300 নিই তাহলে এক্স বাই কত হবে, কোন লাইনটা? তিন। এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা হচ্ছে প্রফিট লাইন। এই প্রফিট লাইনটার আমি ছবি আঁকবো। আঁকবে? ছবি প্রফিট লাইনের x/2 আর y/3 আছে, এটা লাল কালি দিয়ে আঁকছি, x/2 y/3 প্রফিট লাইনের ছবি আঁকছি। আচ্ছা, নর্মালি ডট ডট করে আঁকলে ভালো হতো, কিন্তু যাই হোক আমাদের এখন আর কোনো উপায় নেই, আমরা এই প্রফিট লাইনের ছবি আঁকলাম লাল কালি দিয়ে, চলবে? প্রফিট লাইনের ছবি ঠিক এঁকেছি। এইবার আমাদের কাজ হচ্ছে প্রফিট লাইনটাকে কি করা বলো। এই যে এই জেডটা, এই এখানে তো জেডের মান আমরা 300 ধরেছি, কিন্তু জেডের মান যে 300 হবে তার তো গ্যারান্টি নেই। আচ্ছা, এইবার এই কাজ হচ্ছে আমাদের এই প্রফিটটাকে কি করা বলো, প্রফিটকে সবসময় কি করা আমাদের, কমানো না বাড়ানো? ম্যাক্সিমাইজ করেন বাড়া। ম্যাক্সিমাইজ করা বলছে। যদি প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হয়, প্রফিটকে যদি ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে এই যে স্ট্রেট লাইনটা যেটা ছিল, সেই লাইনটাকে আমরা কি করব, আমরা বাড়াতে থাকবো। বাড়ানো মানে বুঝতে পেরেছো, দূরে ঠেলবো। এই স্ট্রেট লাইনটাকে আমরা বাড়াতে থাকবো। বাড়ানো মানে বুঝতে পেরেছো, বাড়ানো মানে এই স্ট্রেট লাইনটাকে আমরা কি করব, আমরা বাড়াবো, বড় করব। কিন্তু বড় করার একটা নিয়ম আছে, যদি বলো কি নিয়ম, প্যারালেলি তোমাকে দূরে সরাতে হবে। মানে তোমাকে প্যারালালি দেখো, আমি যে এই যে দূরে সরাচ্ছি, দেখো প্রফিট লাইনটাকে আস্তে আস্তে ঠেলছি। কিভাবে ঠেলছি? অরিজিন থেকে অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম অরিজিন, অরিজিন থেকে দূরে। যদি বলো স্যার দূরে কেন ঠেলছেন, কাছে ঠেলুন। কাছে ঠেললে হবে না, দূরে ঠেলতে হবে, কারণ বাড়াচ্ছি যখন তখন বড় নিতে হবে, বড় যত বড় ইচ্ছে। কিন্তু আবার আনলিমিটেড বড় হলে হবে না, এই কন্ডিশনের মধ্যে রাখতে হবে, এই যে সবুজ কালির কন্ডিশনের মধ্যে রাখতে হবে। তার ফলে প্রফিট লাইনকে আমরা কি করব, আমরা প্রফিট লাইন যে ছবিটা আঁকলাম সেই ছবিটাকে বা এই লাইনটাকে আমরা অরিজিন থেকে দূরে, মানে উই মুভ দ্য প্রফিট লাইন, ইংলিশটা এরকম ভাবে হবে যে উই মুভ দ্য প্রফিট লাইন অ্যাওয়ে ফ্রম অরিজিন, কিন্তু প্যারালালি। এইবার এইটাকে আস্তে আস্তে বাড়াতে থাকো। যদি বলো স্যার কত দূর অবধি বাড়াবো, বাড়াতে 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 লাইনটা এক সময় এই ফিজিবল রিজিয়ন থেকে বেরিয়ে যাবে, যাবে কিনা? বেরোনোর আগের মুহূর্তে, বেরিয়ে গেলে হবে না, বেরোনোর আগের মুহূর্তে লাস্ট যেই পয়েন্টটাকে কাট করে যাবে ফিজিবল রিজিয়নের, সেখানেই বলছে ম্যাক্সিমাম থাকবে ভ্যালুটা। বুঝতে পারলে? আরেকবার বলবো। এই যে আমরা যে বাড়াতে থাকছি, হ্যাঁ আমরা কি করছি, এই লাইনটাকে বাড়াতে থাকছি, যে কিভাবে বাড়াচ্ছি বলো, অ্যাওয়ে ফ্রম অরিজিন, অরিজিন থেকে দূরে সরাচ্ছি। আমরা এই লাইনটাকে অরিজিন থেকে দূরে সরাচ্ছি। এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা অরিজিন থেকে কি করছি, দূরে সরাচ্ছি। তুমি কাছেও সরাতে পারো, কিন্তু এখানে যেহেতু ম্যাক্সিমাম প্রবলেম, ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে তোমাকে দূরে সরাতে হবে। দূরে সরাচ্ছি, কিন্তু কিভাবে, ব্যাকিয়ে দিলে হবে না। তুমি যদি বলো স্যার এইভাবে দূরে সরাবো, না এইভাবে সরালে হবে না, তোমাকে আগের স্ট্রেট লাইন যেটা প্রফিট লাইন তার সঙ্গে প্যারালালি সরাতে হবে। প্যারালালি সরাতে হবে মানে বুঝতে পেরেছো, তোমাকে আগের স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালালি সরাতে হবে। তাহলে এই যে প্যারালালি, এইভাবে তোমাকে প্যারালালি সরাতে 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 কি করতে হবে, তোমাকে ফিজিবল রিজিয়ন থেকে বের করে দিতে হবে। কিন্তু বের করার আগের মুহূর্তে, ফিজিবল রিজিয়ন থেকে বেরোচ্ছে দেখো প্যারালালি, আস্তে আস্তে দূরে ঠেলছি, দূরে দূরে ঠেলতে 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 বেরিয়ে যাচ্ছে। বেরোনোর, বেরিয়ে যাচ্ছে, এখনো বেরোয়নি কেন, কিছুটা দেখো সবুজ কালির মধ্যে আছে, মানে এই লাইনের কিছুটা সবুজ কালির মধ্যে আছে। একদম যখন বেরিয়ে যাবে, যে বেরিয়ে গেল একদম, সেই বেরোনোর আগের মুহূর্তে ফিজিবল রিজিয়নের লাস্ট কোন পয়েন্টটাকে কাট করবে, কেউ বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? বলো লাস্ট কোন পয়েন্টকে কাট করবে। ছবি দেখে কি মনে হচ্ছে আমি যেভাবে বের করছি, লাস্ট কোন পয়েন্টটাকে কাট করবে? একদম বেরোনোর আগে, এই যে এইট বেরোচ্ছে কমা এখনো ফোর বেরোয়নি, বেরোনোর আগে লাস্ট যে পয়েন্টটাকে কাট করবে, সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট দেবে। কথা বুঝতে পেরেছো, সেই পয়েন্টটাই ম্যাক্সিমাম প্রফিট দিবে। তাহলে এই যে আমি প্রফিট লাইনটা একটু বড় করে আঁকলাম, এবার এই প্রফিট লাইনটাকে আমি দূরে ঠেলে দিচ্ছি প্যারালালি। দূরে ঠেলতে ঠেলতে দেখো এই যে বেরোনোর আগে দেখো, এই যে বেরোচ্ছে, জাস্ট বেরোচ্ছে, দেখো এই যে, বুঝতে পেরেছো লাস্ট কোন পয়েন্টটাকে কাট করছে, এই পয়েন্টটাকে কাট করছে। তাহলে এইটা আমাদের অপটিমাল সলিউশন। মানে এই সলিউশনটা যেটা ম্যাক্সিমাম প্রফিট দেয় সেটাকে কি বলে, যার জন্য প্রফিটটা ম্যাক্সিমাম পাই তাকে কি বলে বলো?
তার একটা নাম আছে, তাকে বলে অপটিমাল। যদি বলো স্যার অপটিমাল ওয়ার্ডটা কি, অপটিমাল মানে হচ্ছে, এই ওয়ার্ডটা এসেছে অপটিমাম থেকে। অপটিমাম মানে অপটিমাইজ করা। অপটিমাইজের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে মিনিমাম। মানে দুটোকে একসাথে অপটিমাম বলা হয়। ধরো আইদার ম্যাক্সিমাম বা মিনিমাম, ওটাকে আমাদের অনেক সময় এক্সট্রিমও বলা হয়, এক্সট্রিম ভ্যালু, বা আরো ভালো ভাষায় হচ্ছে অপটিমাম। অপটিমাম থেকেই অপটিমাল এসছে। অপটিমাল মানে তার দুটো ভাগ, হয় ম্যাক্সিমাল না হলে মিনিমাল। ম্যাক্সিমাল কখন হবে? ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে ম্যাক্সিমাল, মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে মিনিমাল। ম্যাক্সিমাম বা ম্যাক্সিমালের মধ্যে সামান্য পার্থক্য আছে, এত এখন বিষয় যা ভিতরে ঢুকতে হবে না, কিন্তু মোট কথা মনে রাখবে যে অপটিমাল সলিউশন মানে যেটা এই ক্ষেত্রে প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে। অনেক সময় আবার লসটাকেও মিনিমাম করে, সেটাকেও আমরা অপটিমাল বলি। হয় ম্যাক্সিমাম নাহলে মিনিমাম। যেহেতু এখানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এখানে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা অপটিমাল সলিউশন মানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে এই যে সলিউশনটা, এই সলিউশনটা কত, এই পয়েন্টটা বের করতে হবে। তাহলে এই পয়েন্টটা কি করে বের করব বলো, এই পয়েন্টটা কি করে বের করব? তাহলে এই কর্নার পয়েন্টগুলো আগে একটু বের করে রাখি। হ্যাঁ, তাহলে একটু লিখতে হবে। কি লিখতে হবে? দা ফিজিবল রিজিয়ন ইজ, আমাদের ফিজিবল রিজিয়নটা, এটাকে নাম দিচ্ছি ও, এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি বি, আর এটাকে নাম দিচ্ছি সি। কত গো? ফিজিবল রিজিয়নটা ও এ বি সি, এই চতুর্ভুজটা হচ্ছে ফিজিবল রিজিয়ন। যেখানে ও কত বলো, ও কত? ও, এই কর্নার পয়েন্টটা কত? জিরো কর্নার কমা পয়েন্টগুলো জিরো 0,0। আচ্ছা, এ এ কর্নার পয়েন্টগুলো, কারণ সব পয়েন্ট বের করতে পারবে না তুমি। কর্নার পয়েন্ট এ, এটা বলবো আমি কত, বোঝা যাচ্ছে? 7.5। যদি বলো স্যার কি করে বুঝছেন, দেখো আমি প্রথমে এটা নিয়েছিলাম, এই স্ট্রেট লাইনটা আঁকার সময় দেখো, প্রথম স্ট্রেট লাইনটা আঁকার সময় এই এক্স এর মান কত নিয়েছিলাম? 7.5, 7.5। আর ওয়াই কত এই পয়েন্টে? 0। আচ্ছা বি বলো, বি, বি বলো, কেউ বলতে পারবে বি কত? আচ্ছা বি হচ্ছে ফাইভ এই কমা ফোর পয়েন্টটা। এই পয়েন্টটা কি করে বের করতে হয় জানো? এই পয়েন্টটা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। মানে দুটো ইকুয়েশনকে, যে এইটা আর এটা, এই দুটো ইকুয়েশনকে যেভাবে স্যাটিসফাই, যেভাবে ছোটবেলা থেকে এক্স কে কেটে দাও বা ওয়াই কে কেটে দাও, এখানে বিয়োগ করো, বিয়োগ করলে ওয়াই কেটে যাবে। তাহলে এখানে কত? যে 4x = 20, 4x = 20 হলে এক্স কত? 5। আর এক্স এর মান যখনই 5 পেয়ে যাবো, তখন ওয়াই এখান থেকে বের করো। কেউ একজন বললো 5,4, ঠিক আছে, 5,4। যদিও আমাদের ছবিটা দেখো ঠিকঠাক হয়নি, আমাদের ছবিটা কিন্তু 5-এ আসেনি। 5-এ আসলে ভালো হতো, এখানে দেখো 5.5 এসছে। হবেই, ছবি একটু 19-20 হবে, কারণ আমরা যে মাপগুলো নিয়েছি না, সেই মাপগুলো একদম এক্সাক্ট না না, সেই জন্য আমাদের একটু ছবিটা 19-20 হবে। সেই জন্য আমরা কি বলেছি, ছবি আঁকবে ঠিক আছে, ছবিটা হচ্ছে আমরা লোক সমাজকে দেখাবো, টিচারদেরকে দেখাবো, কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করে রাখবো। কারণ বাই চান্স যদি ছবিতে গন্ডগোল হয়, যেমন এই ক্ষেত্রে একটু গন্ডগোল হলো, হবেই, এটা হবেই। তুমি যতই তুমি মেপে চেপে আঁকা, একটা অঙ্কের পিছনে তো আমরা সারাক্ষণ সময় নষ্ট করতে পারবো না পরীক্ষার হলে। তার ফলে আমাদের কিন্তু একটু 19-20 হবে তাড়াতাড়ি করতে গেলে, হবেই এটা সবাই। যাই হোক, 5,4। আর সি কত হবে গো? সি কত বলো? এই যে সি এখান থেকে পেয়েছি 8। 0,8। তাহলে এইবার, হুম, আমরা কোথায় অপটিমাল সলিউশন আছে বলো? অপটিমাল সলিউশনটা কোথায় আছে? কোন পয়েন্টে আছে? বি তাহলে পয়েন্ট। একদম ফ্রম দা গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি, উই ক্যান সি দ্যাট, আমরা কি দেখতে পাচ্ছি, যে 4,5 এটাকেই হচ্ছে অপটিমাল সলিউশন বলে। অপটিমাল মানে যেই সলিউশনটা প্রফিটটাকে ম্যাক্সিমাম দেয়। স্যার 5,4 হবে। 5। 5,4, তাহলে এইটা হচ্ছে অপটিমাল সলিউশন। তাহলে মানে এক্স এর মান 5 আর ওয়াই এর মান 4। তাহলে এক্স এর মান 5 আর 4 নিলেই বলছে জেডটা সব থেকে বেশি হবে। বিশ্বাস হচ্ছে না? অ্যান্ড জেড ম্যাক্স, জেড ম্যাক্স মানে বুঝতে পেরেছো? জেড ম্যাক্স মানে, মানে জেড এর মান ম্যাক্সিমাম যেটা, কত হবে গো? 150 × 5 প্লাস 100 × 4, কত হয় গো? কত হয় বলো? টকটক করে বলো কত তাহলে হচ্ছে? 1150। 1150। তাহলে 1150 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1150। আর কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে? কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে? বি বি পয়েন্টে। বি পয়েন্টটা কত? 5,4, এই পয়েন্টে আছে। এর মান কত? এইটা। সি এর মান কত? এইটা। আর ও এর মান তো আমরা জানি। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রফিট লাইন এঁকে, এই যে প্রফিট লাইন এঁকে, সেই প্রফিট লাইন থেকে কিন্তু গ্রাফিক্যালি আমাদের দূরে, যদিও ছবিতে এই অবধি, কিন্তু আমরা বুঝবো কি করে এটাকে আস্তে আস্তে দূরে সরাবো।
মানে চোখ দিয়ে অনুমান করে দূরে সরাতে সরাতে দেখবো যে হ্যাঁ এরকম একটা জায়গা আসবে যেখানে একদম লাস্ট ফিজিবল রিজনের লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা, এটাকে টাচ করবে, তারপর যদি তুমি বাড়িয়ে দাও এটা বেড়ে যাবে, এই লাস্ট পয়েন্টকে টাচ করে যাবে। সেই লাস্ট পয়েন্টটাই হচ্ছে কি আমাদের অপটিমাল সলিউশন। কথা বোঝা গেছে? ক্লিয়ার? এবার তোমার যদি মনে হয় না স্যার আপনি ভুল বলছেন, এর থেকেও ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, তাহলে তুমি এই রিজিয়নের মধ্যে রেখে, এই সবুজ কালির রিজিয়নের মধ্যে রেখে এক্স আর ওয়াই এর এমন মান আমাকে খুঁজে দাও যার জন্য 1150-এর বেশি প্রফিট করা যাবে। যদি পারো তাহলে আমারটা ভুল। তোমার মনে হতেই পারে যে স্যার এক্স আর ওয়াই এর এই রিজিয়নে, আবার তুমি যদি বলো স্যার এক্স এর মান আমি 100 ধরবো, এক্স এর মান 50 ধরবো, তাহলে হবে না ভাই, এই রিজিয়নের মধ্যে রাখতে হবে, এখন কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তো তুমি এক্স এর মান 50 ধরলে 50 × 8 400, এই কন্ডিশন স্যাটিসফাই করছে না? তাহলে এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে এক্স আর ওয়াই এর মান এমন খুঁজতে হবে যাতে করে জেডটা সব থেকে বেশি হয়। বলো দেখি, কেউ যদি বলো স্যার এখানে একটা পয়েন্ট নেবো, হ্যাঁ, তুমি যদি মনে হতো যে স্যার এই 7,0, 7,0 এটাকে বেশি দিচ্ছে, 150 × 7 করে দেখো তো, আর এটা জিরো, বেশি পাবো? 150 × 7 করলে কত হয় বলো? 7×15 কত? 105। 1050 হবে, 1050। তোমার যদি মনে হয় স্যার 7.5 নিন, 7.5 নিয়ে দেখো, 1125 হবে। 1150টা তুমি কিছুতেই পাবে না, পাবেই না তুমি। তাহলে এইটা হচ্ছে পদ্ধতি। কারো কোনো বক্তব্য যেটা বললাম সেখান থেকে? আচ্ছা, এবার একটা কথা বলি ছোট্ট, এর একটা ব্যাক ক্যালকুলেশন আমি বসে বলেছিলাম, মনে রাখবে এটা পরের চ্যাপ্টারে করাবো, এখন জাস্ট বলে রাখছি। এই অপটিমাল সলিউশন যেটা আছে না, সেটা কোনো না কোনো একটা কর্নার পয়েন্টেই থাকে, ফিজিবল রিজনে কর্নার পয়েন্ট থাকে। কি বললাম? অপটিমাল সলিউশন, এটা থিওরি, এস্টাবলিশ করা থিওরি, এখনো থিওরি পড়াইনি বলে হয়তো ভাবতে পারো স্যার কি করে বলছেন আপনি, কিন্তু এটা একটা থিওরি, তার প্রমাণটাও আমি করাবো কিছুদিনের মধ্যে। বলছে ফিজিবল রিজিয়নের, এই যে ফিজিবল রিজিয়ন, এই ফিজিবল রিজিয়নের কোনো না কোনো একটা কর্নার পয়েন্টে অপটিমাল সলিউশন থাকে। তার ফলে অনেকে কি করে বলো তো, অনেকে প্রফিট লাইনটা না আঁকে, কিন্তু প্রফিট লাইন দিয়ে বলে স্যার ব্যাখ্যা করবো না, বাই চান্স যদি এইদিক ওদিক হয়ে যায়। তার ফলে প্রফিট লাইনটা কিন্তু আঁকতে হবে, এটা ছেড়ে দিলে হবে না। ছাত্রছাত্রীরা কি করে প্রফিট লাইন আঁকতে ভুলে যায়, বলে স্যার ফিজিবল রিজিয়ন পেয়ে গেছি, কর্নার পয়েন্টে তার অপটিমাল সলিউশন পেয়ে যাবো। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু গ্রাফিক্যালি তোমাকে প্রফিট লাইনটা আঁকতে হবে, নাহলে পরীক্ষায় নাম্বার কেটে দিবে। তুমি প্রফিট লাইনটা এঁকে নিলে, প্রফিট লাইনটা আঁকার পর তুমি কি করবে, ফিজিবল রিজনে 4টে কর্নার পয়েন্ট দেখে নাও, 4টে কর্নার পয়েন্ট কি কি, 0 0। এইবার তুমি 4টে কর্নার পয়েন্টে জেড এর মানটা, জেড এর মানটা বের করো। যেমন আমি যদি বলি যে এ তে জেড এর মান কত হবে, এ তে বলো জেড এর মান কত হবে এ তে, এই যে এ 7.5, জেড এর মান কত হবে বলো, ক্যালকুলেশন করতে হবে, 150 × 7.5 কত হবে? জেড এর মান কত হবে গো, 150 × 7.5 মানে এগারোশো 1125। আচ্ছা, তাহলে এটা এ তে, এ মানে কোন পয়েন্টটা, 7.5, দেখো চালাকিটা দেখো, অনেক সময় এরকম করে, জেড এর মানটা 1125। আচ্ছা বি তে, এখনই করলাম, বি তে জেড এর মান কত হবে, 5,4-এ 1150। আচ্ছা সিতে জেড এর মান, সিতে, সি মানে কত গো, 0,8, জেড এর মান কত, 800। আর ওতে, ও মানে হচ্ছে 0 0, এখানে জেড এর মান 0। জিরো তাহলে বলো কোনটাতে ম্যাক্সিমাম হচ্ছে, বিতে। কোনটা? তাহলে এটাই হচ্ছে অপটিমাল সলিউশন, যেটাতে ম্যাক্সিমাম হবে সেটাই অপটিমাল সলিউশন, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এই লাইন ফাইন নিয়ে প্যারালালি ট্যারালি করার দরকার হয় না, এটা ব্যাক ক্যালকুলেশন। আমরা কি করি, আমরা ফিজিবল রিজিয়নটা যখনই পেয়ে যাবো, ফিজিবল রিজিয়ন পাওয়ার পর তার কর্নার পয়েন্ট যতগুলো থাকবে, এখানে 4টে আছে, 4টে কর্নার পয়েন্ট চেক করবো, 4টে কর্নার পয়েন্টের মধ্যে যেই পয়েন্টটা ম্যাক্সিমাম দেবে জেটকে, সেটাই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন। তাহলে যেহেতু 5,4 ম্যাক্সিমাম দিচ্ছে, 5,4ই অপটিমাল সলিউশন। আর অপটিমাল ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 1150, মানে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1150। এইভাবে অনেকে চেক করে, তবে এটা ব্যাক ক্যালকুলেশন করে, রাফে চেক করে তুমি অপটিমাল সলিউশন বলবে, কিন্তু তুমি ছবিতে দেখাবে স্যার ম্যাডামকে, যারা খাতা দেখবে, যে আমি এইভাবেই বুঝেছি প্রফিট লাইন এটা, তাহলে প্রফিট লাইন তোমার, এই প্রফিট লাইনটা চেষ্টা করো আলাদা কালি দিয়ে, আর আদারওয়াইজ যদি তোমরা পেন্সিল দিয়ে করো তাহলে এই প্রফিট লাইনটা ড্যাশ 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 করে আঁকবে। বুঝতে পারছো, দাগ 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 করে আঁকবে, তাহলে তোমার বোঝা যাবে যে এটা প্রফিট লাইন, আর বাকি যেরকম আঁকছি সেরকম। ক্লিয়ার? বোঝা গেল কি প্রথমটা কি করে করলাম? কারো কোনো কোশ্চিন? আচ্ছা, নেক্সট 2 নম্বর, আরেকটা অঙ্ক, আবার গ্রাফিক্যালি। এগুলো একবার উচ্চ মাধ্যমিকে করনি তোমরা? এই জিনিসগুলো উচ্চ মাধ্যমিকে ছিল না? আমার তো যতটুকু মনে পড়ছে ছিল।
হ্যাঁ স্যার ছিল স্যার। তাহলে তো এগুলো সব মনে পড়ে যাওয়ার কথা। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে মিনিমাইজ জেড। মিনিমাইজ জেড মানে এবার মিনিমাইজেশন প্রবলেম, জিনিসটা কিন্তু আবার উল্টো হয়ে যাবে। 3x+5y, কি বললাম? মিনিমাইজ জেড হচ্ছে z = 3x+5y, সাবজেক্ট টু 2x+3y > 12, 2x+3y > 12। আচ্ছা, -x+y <= 3, -x+y <= কত? 3। আচ্ছা, x <= 4 আর y <= 3। এই যে এলপিপিটা, এই এলপিপিটাকে সলভ করতে হবে। সলভ ইট গ্রাফিক্যালি, সলভ দ্য এলপিপি গ্রাফিক্যালি। এটাকে গ্রাফিক্যালি সলভ করতে হবে, গ্রাফিক্যাল মেথডে। ঠিক আছে? আচ্ছা, বলো দেখি কটা ইনইকুয়ালিটি আছে এখানে? 1 2 3 4। কি অসুবিধা হবে? আগের বার কটা ইনইকুয়ালিটি ছিল? আগের বার কটা ইনইকুয়ালিটি ছিল? দুটো। আর এইবার কটা ইনইকুয়ালিটি? আগের বার দুটো ইনইকুয়ালিটি ছিল, আর এইবার কটা ইনইকুয়ালিটি আছে? চারটে। চিন্তার কিছু নেই, ছবি ভালো করে আঁকতে হবে। বলো দেখি, প্রথম ইনইকুয়ালিটিটাকে ইকুয়েশনে পরিণত করো। 2x+3y = 12, এটাকে ইকুয়েশনে পরিণত করো। ক্যালকুলেশন বলবে আমাকে। x/6 প্লাস প্লাস y/4 ওয়াই বাই। = 1। আচ্ছা, এক। তাহলে 1 নম্বর। নেক্সট, পরের ইনইকুয়ালিটিটাকে ইকুয়েশনে পরিণত করো। -x প্লাস y = 3 বলবে কেউ? তাহলে x/-3 ঠিক করলাম। আর y/3 = 1। এখানে একটা মাইনাস আছে, এই জন্য দেখো আমি নেগেটিভ নিয়েছি। আচ্ছা, পরের লাস্টেরটা বলো। x = 3 নম্বরটা বলো। 4। এই একটা x = 4 মানে আর কিছু করার নেই তো। x = 4 প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর আরেকটা বলো, y = কত? ইকুয়াল টু করছি খালি। y = কত গো? 3। তাহলে এই চারটে ইনইকুয়ালিটি থেকে চারটে স্ট্রেট লাইন পেলাম। এবার ছবিটা আঁকছি। 1 2, 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, যদিও 6 অব্দি দরকার নেই। আচ্ছা, 1 2 3, 1 2 3, যাই। বলো দেখি, প্রথম স্ট্রেট লাইনটা ছবি আঁকবো। 1 নম্বর স্ট্রেট লাইন, x/6 আর y/4। 6 কোথায় আছে গো এখানে? 1 2 3 4 5 6। -1 -2 -3। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6। বলো দেখি, এক্স এর মান প্রথমে 6, 6 6, আর ওয়াই এর মান হচ্ছে 4। 6 আর 4 ছবি আঁকবো। একটু বাড়তি আঁকবে, হ্যাঁ, একটু বাড়িয়ে দেবে, একটু বাড়িয়ে দেবে, একটু বাড়িয়ে দেবে। বলো দেখি কোন দিকে হবে? এটা যদি বুঝতে পারো তাহলে ভাববো যে অর্ধেক জিনিস শিখে গেছো। অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে? অরিজিনের বিপরীত দিকে। বাকিটা ইনজাম কি ঠিক বলছে? কি করে বুঝবো অরিজিনের বিপরীত দিকে? কি করে বুঝছো? অরিজিনকে স্যাটিসফাই করাও। 0 0 বলো, 0 0 অরি- > 12, তাই কি? অরিজিন না হচ্ছে স্যার। 0 0, এক্স এর মান আর ওয়াই এর মান 0, 0 0 > 12, হ্যাঁ কি না? 0 0, 0 + 0, 0 > 12, ঠিক বললাম? ইনইকুয়ালিটি স্যাটিসফাই না করলো? স্যার। করলো না। যদি না স্যার। ইনইকুয়ালিটি স্যাটিসফাই না করে তার মানে অরিজিনকে স্যাটিসফাই করছে না। অরিজিনকে স্যাটিসফাই করছে না মানে অরিজিনের বিপরীত দিকে। বিপরীত দিকে। অরিজিনকে স্যাটিসফাই করছে না মানে অরিজিনের বিপরীত দিকে। পারফেক্ট। ওকে, নেক্সট। এইবার তাহলে প্রথমটা পেয়ে গেলাম, এটা এটা প্রথমটা হলো। এবার দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা হচ্ছে x/-3 আর y/3। x/-3, এই যে x/-3 আর y/3, খুব ভালো করে
বুঝে নাও কি করে আঁকছি। তাহলে x/-3 আর y/3, একটু বেশি বাড়তি আঁকবে, বারবার করে বলছি। x/-3 আর y/3 হলো, x/-3 আর y/3। বলো দেখি, অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে? অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে, কি হবে কে বলতে পারে? দিকে না স্যার বিপরীত দিকে? অরিজিনের দিকে হবে, অরিজিনের অরিজিনের দিকে দিকে হবে। হবে বলছে। কেন? জিরো আর জিরো, জিরো জিরো স্যাটিসফাই করো, এক্স এর মান জিরো, তো -0 মানে তো জিরোই। তাহলে জিরো জিরো স্যাটিসফাই করো, এ জিরো প্লাস জিরো, জিরো লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে অরিজিনের দিকে, অরিজিনের দিকে মানে কোন দিকে? অরিজিন কোন দিকে আছে? এই যে অরিজিনের দিকে। অনেকে কিন্তু এটাকে ভাবে যে উল্টো দিকে, না, অরিজিনের দিকে, যেই দিকে অরিজিন আছে সেই দিকে। এই যে অরিজিন, এটা এই দিকে অরিজিন মানে জিরো জিরো। আচ্ছা, তারপর বলো x = 4, 3 নম্বর লাইন, তাহলে এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, বোঝা যাচ্ছে? 3 নম্বর লাইন কোনটা? x = 4, x = 4 মানে কোনটা গো? এক্স এর মান 4, এক্স এর মান 4 মানে, বলো, এক্স এর মান 4 ঠিক করলাম? বলো, এক্স এর মান 4, এটা একটা। এবার কোন দিকে? অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে? বুঝতে পারছে না। স্যার এটা অরিজিন, অরিজিনের দিকে হবে। অরিজিনের দিকে কি করে বুঝছো তুমি? স্যার 0 < <4 একদম, অরিজিন ইনইকুয়ালিটিকে জিরো লেস দ্যান স্যাটিসফাই ইকুয়াল টু করবে। 4, ভেরি গুড। আচ্ছা, এবার y = 3, y এর মান 3। স্যার এটা অরিজিনের বিপরীত দিকে হবে, আচ্ছা, বলছো ইনইকুয়ালিটিকে অরিজিনের বিপরীত স্যাটিসফাই দিকে হবে। করবে না। কেন অরিজিনের বিপরীত দিকে হবে? কারণ y > 3, তাহলে যেহেতু আমি জিরো বসাচ্ছি, তাহলে জিরো > 3 স্যাটিসফাই করছে না অরিজিনের বিপরীত দিকে। পয়েন্টটা বসাতে হবে, যদি স্যাটিসফাই করে, যদি ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে অরিজিনের দিকে। যেমন জিরো বসাও, জিরো, ওয়াই এর মান জিরো, তাহলে জিরো কি কোন > 3 হয়? হয় না তো, তাহলে অরিজিনকে স্যাটিসফাই করছে না, তাহলে অরিজিনের বিপরীত দিকে। বিপরীত দিকে মানে অরিজিন যেদিকে আছে তার উল্টো দিকে তীর চিহ্ন। এবার এই চারটে ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে কোন রিজিয়নটা? পারবে ছবি আঁকতে? এই চারটে ইনইকুয়ালিটিকে ছবি আঁকবো আমি, আমি আঁকবো সবুজ কালি দিয়ে হালকা করে। এই চারটে ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। দেখো চারটেকেই, মানে এটার ভালো করে বুঝতে হবে। এর এই দিকে, এর ওই দিকে, y = 3 এর ওপরে, x = 4 এর এই দিকে, সব কিছুকে মেনটেন করে তোমাকে ছবি আঁকতে হবে। চারটিখানি কথা না। জানি না কজন বুঝতে পারবে। আমি যেটা আঁকছি, দেখো তো, এই রিজিয়নটা সমস্ত ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে কি করবে না? যদি বলো করবে না, তাহলে করবে না। আমি যেই রিজিয়নটা আঁকছি, ভালো করে লক্ষ্য করো, সেই রিজিয়নটা দেখো তো সমস্ত ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে কি করবে না? করবে স্যার। আমি আঁকলামই না, তুমি আগে থেকে কি করে বুঝে গেলে যে ঠিক আঁকবে নাকি স্যার? কি করে বুঝলে যে স্যার ঠিক আঁকবে? স্যার এই চারটা পয়েন্টকে ইন্টারসেকশন করছে স্যার, তার জন্য। চারটে পয়েন্টকে ইন্টারসেকশন করছে এই জন্য? পয়েন্ট আবার কোথা থেকে আসলো? চারটে ইনইকুয়ালিটিকে বলো। দেখো তো, এই যে রিজিয়নটা, এই রিজিয়নের উপর যারা আছে, বা যেই পয়েন্টগুলো আছে, যেই পয়েন্টগুলো রিজিয়নের মধ্যে আছে, তারা চারটে ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে কি করে না? ইয়েস অর নো, কে বলতে পারে? হ্যাঁ কি না? কি গো, বলতে পারছো না না? করবে? যদি বলো স্যার এই পয়েন্টটা নিলেন না কেন, বলতেই তো পারো আমাকে। বলো এই পয়েন্টটা কোন ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে না? স্যার ওয়াই, ওয়াই এর। হ্যাঁ বলো, ওয়াই এর, ঠিক বলছো স্যার তো, বলো। ওয়াই ওয়াই > 3। একদম, y > এই যে এইদিকে, এইদিকে নেই তো। এই পয়েন্টটা y > 3 মানে ওয়াই এর উপরে হবে, 3 এর উপরে হবে, কিন্তু 3 এর নিচে আছে। আচ্ছা, ভেরি গুড, এই তো ঠিক বলছো। আচ্ছা, এটা তাহলে কাকে স্যাটিসফাই করে না, কোন ইনইকুয়ালিটিকে? এটা কোন ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে না বলো? এটা 1 নম্বর ইনইকুয়ালিটি। প্রথম। 2x + 3y > 2। প্রথমটাকে করে না। দেখো, প্রথম ইনইকুয়ালিটির এই দিকে হতে হবে, এই যে এই দিকে। কিন্তু আমরা প্রথম ইনইকুয়ালিটির এই দিকে, উল্টো দিকে গেছি, হবে না। তাহলে এইভাবে তোমাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় চেক করতে হবে সব, প্রত্যেকটা জিনিস কিন্তু চেক করতে হবে। তার ফলে আমরা যে ছবিটা গেছি পারফেক্ট। এবার ছবিটার শুধুমাত্র কর্নার পয়েন্ট গুলো নিব। কর্নার পয়েন্ট মানে বুঝতে পেরেছো? এইটা, 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 এটা কি চতুর্ভুজ নাকি? এই কর্নার পয়েন্ট গুলো চাই আমার। এটাকে নাম দিচ্ছি এ,
এটাকে বি, এটাকে সি। আচ্ছা, এই 2 নম্বরটা বাদ দিয়ে দিই, এগুলো লেখা টেখা বাদ দিয়ে দিই এর মধ্যে। এ বি সি আর এটা ডি। আচ্ছা, এটা 2 নম্বর ইনইকুয়ালিটি, এখানে দিই এটা 1 নম্বর ইনইকুয়ালিটি। ঠিক আছে, এটা 4 নম্বর ইনইকুয়ালিটি, এটা 3 নম্বর ইনইকুয়ালিটি। বলো দেখি এবার এবিসিডি, তাহলে কি বলবো? দ্য ফিজিবল রিজিয়ন ইজ এ বি সি ডি ওয়্যার দ্য কর্নার পয়েন্টস আর, কর্নার মানে বুঝতে পেরেছো? বলো এ, এর মানটা কি করে বের করবো গো? এ কোন দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করলে এ বেরোবে? একটা হচ্ছে এইটা এক, আর এটা হচ্ছে 4। তাহলে 1 আর 4 থেকে এ বের করো। 1 আর 4, 1 আর 4, 4-এ হচ্ছে ওয়াই এর মান 3, ওয়াই এর মান 3 বসাও, তাহলে বলো এক্স কত হচ্ছে? ওয়াই এর মান 3 বসাও না, 3 বসাও এখানে, তাহলে এক্স কত হচ্ছে বলো? ক্যালকুলেশন করো। ওয়াই এর মান 3 বসাও এখানে, তাহলে কত হচ্ছে বলো? ওয়াই এর মান 3 বসালে 9। তাহলে 2x ইকুয়াল থ্রি টু বাই টু 3, তাহলে এক্স হচ্ছে 3/2, তাই তো? থ্রি থ্রি বাই বাই টু টু। তাহলে 3/2, এগুলো মুখে মুখে না করতে পারলে ক্যালকুলেশন করে নিও, মানে যেভাবে করতে হয়। তাহলে এ। আচ্ছা বি, বি হচ্ছে কোন দুটো কোনটা বলো? 4 আর 2, 4 আর 2, 2 আর 4, 2 আর 4, এই যে 2 আর 4। তাহলে 2 আর 4 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই এর মানটা 3 বসিয়ে দাও। ওয়াই এর মানটা 3 বসালে এক্স কত গো? জিরো। স্যার 4,3। এক্স, ওয়াই এর মান 3 বসাও। 2 আর 4 ঠিক বললাম এটা? এক্স তো 4 হবেই, বোঝাই যাচ্ছে এক্স, এই যে 4 দেখো। ওহো, না না, এটা ভুল করেছি গো, এটা তিন এটা আর চার চার নাকি? আর তিন 3 আর 4, সরি 3 আর 4, 3 আর 4 আমার ভুল। 3 আর 4 যদি করি, তাহলে 3 আর 4 করতে গেলে 4-এর মান হচ্ছে, 3-এর মান হচ্ছে এক্স এর মান 4। এবার এক্স এর মান 4 বসিয়ে দাও এখানে, তাহলে ওয়াই স্যার কত হবে? স্যার 3 আর 4 মানে তো স্যার নিচে দুটো করতে হবে না স্যার? x = 4, y = 3, 3 আর 4, ওটা তো 2 নম্বর ইকুয়েশন। ও 3 আর 4, তাহলে এক্স ইকুয়াল টু 4, সরি আমারই ভুল, দ্যাট 4 আর 3, 3 আর 4। এবার সি বলো, সি কার কার? সি হচ্ছে 2 আর 3, 2 আর 3 বলো। 2 আর 3 4, আর এখানে বসাও, 2-এ বসাও, 7 হবে। আর ডি বলো, ডি হচ্ছে কার কার গো? ডি হচ্ছে এইটা 1, আর এটা কত? 1 আর এটা কত? 2 নাকি? 1 আর 2, এটা 2, দিস ইজ 2। আমরা ভুলভাল সব লিখছি। এইটা হচ্ছে 2, এইটা। তাহলে 1 আর 2, 1 আর 2 থেকে ডি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেটিভ হবে, করো তাড়াতাড়ি করো। কত হবে এটা? আরে ভাই, 1 আর 2-কে স্যার স্যাটিসফাই 3 বাই করো। স্যার হ্যাঁ বলো স্যার, বলো থ্রি স্যার বাই 3/5, থ্রি বাই ফাইভ 5 এক্স আর এর মান 18/5, 18/5। 18/5, 5। এই, ঠিক আছে, বলছে এটা হবে। বাকিটা সব মিলিয়ে দেখে নাও, তাহলে এবিসিডি বেরিয়ে গেল। এবার এবিসিডি বেরিয়ে গেল, ঠিক আছে, আমরা কর্নার পয়েন্টে অপটিমাল সলিউশন থেকে, অপটিমাল সলিউশন মানে এখানে, এখানে ম্যাক্সিমাম না মিনিমাম হবে? এখানে মিনিমাম বের করতে হবে, মিনিমামটা। তাহলে যাই হোক, মিনিমামটা বের করছি, কিন্তু আমরা এখানে আগে প্রফিট লাইনের ছবি আঁকবো। প্রফিট লাইনটা বলো। দ্য প্রফিট লাইন ইজ, আচ্ছা আরেকটা কথা বলবো, একটু আগে প্রথম প্রবলেমটার ক্ষেত্রে ধরো কেউ বললে স্যার আমি 300 নেব না, এই যে এক্স এর মান মনে আছে? মনে আছে যে প্রফিট লাইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই দুটো লসাগু বা এই দুটোর মাল্টিপল করবে। ধরো 300 না নিয়ে কেউ যদি বলো স্যার আমরা এদের মাল্টিপল নেবো 600, দেখে নাও, বলো যে স্যার আসতে বলছে। এদের মান ধরো 600, বুঝতে পেরেছো? এদের মান ধরো 600, তাহলে 600 হলে এখানে কি হতো বলো? এটা, এটা কি হলো বলো? তাহলে 600 হলে এটা কি হতো বলো? x/4 আর y/6। কেউ যদি বলো স্যার আমি 600 নিবো, তাহলে কি হতো জানো? x/4 আর y/6, কোন স্ট্রেট লাইনটা হবে? x/4 আর y/6। তার ফলে প্রফিট লাইন হয়তো চেঞ্জ হতো, কিন্তু অপটিমাল সলিউশনে কি কোনো প্রবলেম হতো? তুমি যদি এই লাইনটাকে আস্তে আস্তে প্যারালালি দূরে সরাতে, তাহলে কি কোনো সমস্যা হতো বলো? অপটিমাল সলিউশন লাস্ট কি পেতাম? লাস্ট কোন পয়েন্টকে কাট করতো? বি পয়েন্ট কে। ওই ওটাকেই কাট করতো। তারপরে তোমার যদি মনে হয় স্যার আমার 300 পছন্দ নয়, আমি 600 নেবো, তুমি 600 নাও না। তোমার একটা নিতে হবে, আবার বেশি নেবে না। তোমার যদি মনে হয় আমার 300 পছন্দ না, তুমি 600 নিয়ে নাও। তোমার 300 পছন্দ, তুমি 600 নাও, তুমি 450 নাও। মানে আমি মোদ্দা কথা বলতে চাইছি যে এমন কিছু নিও যাতে করে এইটা ভগ্নাংশ হয়। আবার এমন কিছু নিয়ে নাও না যে প্রফিট লাইন আবার অপটিমাল সলিউশন মানে ফিজিবল রিজনের বাইরে বেরিয়ে গেল। তো বাইরে বেরিয়ে গেলে তুমি বুঝতেই পারবে না যে তোমাকে দূরে সরাতে গেলে লাস্ট কোন পয়েন্টকে কাট করে। তুমি বললে স্যার আমি এখন 6000 নেবো, তাহলে 6000 নিয়ে তোমার লাইনটাই চলে গেল বাইরে।
তোমার হয়তো প্রফিট লাইনই চলে গেল বাইরে, এরকম চলে আসলো, তাহলে প্রফিট লাইন যদি বাইরেই চলে আসে ফিজিবল রিজনে, তাহলে তখন তখন আবার উপায় আছে, তখন তোমাকে আবার টানতে হয় ভেতরে, মানে ভেতরে টানতে হবে, তখন ভেতরে টানতে টানতে প্রথম যে পয়েন্টটাকে কাট করবে ওটা হচ্ছে সূত্র, প্রথম যে পয়েন্টটাকে কাট করবে সেটা হবে। তো যাই হোক, তো দু রকম তিন রকম থিওরি আমি করাতে চাইছি না, তার ফলে অনেকের সমস্যা হবে। আস্তে আস্তে শিখে যাবে, তখন কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথমত আমি বলতে চাইছি যে এমন ভ্যালু নেবে, 300 নাও, 450 নাও, 600 নাও, এরকম যাতে করে জিনিসটা ভালো আসে। মানে এরকম আবার তুমি নিলে এক, তাহলে এক মানে বুঝতে পেরেছো, x/1/1 এর 50 ছবি আঁকতে পারবে না তুমি। তার ফলে আমাদেরকে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে বলো প্রফিট লাইনটা কত হবে, এটা ভালো দেখে মান নাও না। দ্য প্রফিট লাইন, অবজেক্টিভ ফাংশনটা ভালো করে দেখো, অবজেক্টিভ ফাংশনটা এখানে মিনিমাইজেশন প্রবলেম, বলো কত হবে। 3x + 5y, একটা ভালো দেখে মান বলো, যাতে করে এটা ভগ্নাংশ আসে এবং এই রিজিয়নের মধ্যে প্রফিট লাইন থাকে। 15। কি বলছে? 15, ভালো দেখে। আচ্ছা, আমার খুব একটা ভালো স্যার লাগলো না। 24। আমার খুব 24। আচ্ছা না, আমি আগে ইনজামামটা দেখিনি, ও ওর যেটা বললো আমার খুব একটা ভালো লাগলো না। কেন ভালো লাগলো না বলছি, না এমনি খারাপ না, মানে ঠিক আছে, সব দিয়ে চলা যায়। কিন্তু x/5 + y/3, প্রফিট লাইন যদি x/5 + y/3 হয়, তাহলে দেখো তো x/5 আর y/3 ফিজিবল রিজনের মধ্যে আছে ইনজামাম? ফিজিবল রিজনের মধ্যে আছে, ইয়েস অর নো? নো স্যার। তাহলে চেষ্টা করবে এমন কিছু মান নিতে যাতে ফিজিবল রিজনের মধ্যে থাকে। সেই জন্য বিশ্বজিৎ কি বললো, কত নেবে? বললো স্যার 24 নিন। যদিও বলো স্যার 3 আর 5 দিয়ে 24 তো হয় না, তাও অ্যাডজাস্ট করে বলো 24। 24 নিলে এখানে কত হবে বলো? 30ও নিতে পারো তুমি, 30 নিলেও ভালো। তুমি যদি বলো 30 নিবো তাও স্যার হবে, তুমি যদি বলো 30 স্যার নিবো, 30টা নিয়ে নিন। হ্যাঁ 30 নিলে ক্যালকুলেশনটা ভালো হয়। 30 নিলে কত হয় বলো, x/10 আর y/6। এবার x/10 আঁকতে গেলে তোমার কিন্তু 4টে পয়েন্ট নিতে হবে আর এখানে এক, তাহলে এটা বাড়াতে হবে, আগে বলে দিচ্ছি। এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, জানি না কতটা বাড়াতে পারবো। ওই জন্যই ও বিশ্বজিৎ 8 বলছিল, স্যার বেশি বাড়ালে মুশকিল আবার। কারণ আপনি একদম কর্নারে এঁকেছেন, চেষ্টা করবে ছবিটা অত কর্নারে না আঁকতে। 7, 8, 9, 10 হবে না, আমার ছবি আঁকবে না, আমাকে 30 নেওয়া যাবে না। আমার করতে গেলে তোমরা 30 নিতে পারো যদি ডান দিকে মানে জায়গা থাকতো। আমি মোটামুটি এখানে 24-24 নিই। তাহলে 24 নিলে কত হবে বলো এখানে, x/8 8। আর y/24, মানে খুব বেশি না, মানে 24 মানে যে 4, 5-এর থেকে একটু কম, তাহলে কত হবে গো, 4.8। আচ্ছা তাহলে 7, 8, মোটামুটি এটা হলো 8। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল 8, আর এইটা হয়ে গেল হচ্ছে কত বলো, 4.8। 4.8 মানে 5-এর কাছাকাছি। না, তুমি 30 হলে আরো ভালো হতো ক্যালকুলেশনটা, আর কিছুই না। ওকে চলো, এটা প্রফিট লাইন। এবার ফিজিবল রিজনের মধ্যে আসলো, এইবার যেটা বলবো সেটা ভালো করে শুনবে। এই যে যে প্রফিট লাইনটা আঁকলাম, যে প্রফিট লাইনটা আমাদের পেলাম, সেই প্রফিট লাইনটা কিন্তু কি বলো, কি করতে হবে? অরিজিন থেকে দূরে সরাতে হবে না অরিজিন প্রফিট থেকে কাছে? অরিজিন থেকে কাছে প্রফিট নিয়ে লাইনটা আসতে হবে। হ্যাঁ বলো, প্রফিট লাইন কি? স্যার ভুল হয়েছে বোধহয় স্যার, এটা 4.8 হবে তো। হ্যাঁ তো 4.8ই তো, 5-এর থেকে একটু কম। এই যে 4, এই যে 4.8, 5-এর থেকে একটু কম দিলাম, একটু কম নিয়েছি, কোথায় ভুল হয়েছে সুরজিৎ? আচ্ছা ঠিক আছে। 4.8 মানে 5-এর কাছাকাছি, 5-এর থেকে একটু কম, আর একটু কমাতে চাও কমাও, ও একটু 19-20 হবেই। ওকে, আর এক্স এর মান 8। এবার বলো তাহলে অরিজিন থেকে, শোনো, যদি প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন থাকে প্রথমে দেখে নিবে কি প্রবলেম, তাহলে অরিজিন থেকে প্রফিট লাইন দূরে সরাবো। আর যদি প্রবলেমটা মিনিমাইজেশন থাকে, তাহলে প্রফিট লাইনটা অরিজিনের দিকে সরাবো। অরিজিনের দিকে সরানো মানে প্রফিট লাইনটা এই দিকে সরাবো, এই যে আরেকবার আঁকছি, নিয়ে তুমি অরিজিনের দিকে সরাও, সরাতে থাকো প্যারালালি, কিন্তু সরাতে 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 যখন ফিজিবল রিজিয়ন থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার আগে লাস্ট কোন পয়েন্টে কাট করবে বলো, বলো লাস্ট কোন পয়েন্টে কাট করবে? আচ্ছা, এ পয়েন্ট। আমার ছবি দেখে মনে হচ্ছে এ, কিন্তু অনেক সময় না ছবিতে একটু গন্ডগোল হয়, মানে এ আর ডি দুটোর মধ্যে আমার কনফিউশন আছে, সত্যি আছে। মানে আমি ছবিতে বুঝতে পারছি যে আমার মনে হয় এ, কিন্তু তাও আমার, যেহেতু আমার ছবিতে বুঝতেই পারছো যে অনেক ইউনিট টিউনিট এগুলো মাপ সমান হয় না, সেই জন্য একটু 19-20 হলে কিন্তু এর জায়গায় ডি আসতে পারে। তার ফলে আমরা কি করব?
আমরা ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে বুঝতে পারছো, ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিব যে এ না ডি। আমার মনে হচ্ছে আমার ছবি অনুসারে এ, কিন্তু ছবি এরর আসে, তার ফলে এ আর ডি কিন্তু বেশ কাছাকাছি। এ আর ডি মানে এর জায়গায় একটু যদি স্ট্রেট লাইনটা একটু আঁকা বাঁকা হতো তাহলে কিন্তু ডি হয়ে যেত। তো তার ফলে আমি ম্যানুয়ালি চেক করব যে আমার প্রফিট লাইনটা, আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, প্রফিট লাইনের ছবি হয়ে গেছে। কিন্তু আমি তাও পাশাপাশি চেক করবো। পাশাপাশি মানে কি করে চেক করতে হয় বলো? রাফে চেক করতে হয়। রাফে বলেছিলাম, এই যে যে রাফ, এটা রাফ, এটা হচ্ছে রাফ। এই রাফে চেক করবে এটা। এটা দেখাবে না যে তুমি কি করে চেক করছো, বলো দেখি কোন দুটো পয়েন্টের মধ্যে আমাকে চেক করতে হবে। একটা এ, বলো তো এতে, এতে জেড মিন যদি বলো স্যার মিন কেন বলছেন, আগের বার তো ম্যাক্স বলেছিলেন, জেড ম্যাক্স, এবার জেড মিন কেন? কারণ প্রবলেমটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। জেড মিন কত হচ্ছে গো? জেড মিন 3-2 আর 3 বসাও না এখানে, 3-2 আর 3 একদম এখানে বসাও, জেডে বসাও 3-2 আর 3, কেউ বলবে কত হচ্ছে জেড মিন? 3-2 হলে আর 3 হলে কত হয়? 15 আর 9-2, 9-2 মানে 4.5, 15 আর 4.5 কত গো? কত হয় 15 আর 4.5? স্যার 19.5। 19.5। আর আমার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, এবং তোমরাও কিন্তু আমার বলে না, তোমরাও পরীক্ষার হলে একটু চেক করে নিবে যে পাশাপাশি দুটো পয়েন্ট থাকলে চেক করে নিবে যে দেখি তো ডি, ডি কত হচ্ছে গো? 3-5, 18/5, এটা রাফে চেক করবে, এটা রাফে। জেড মিন কেউ বলতে পারবে? 3-5 আর 18/5, যদি মনে হয় মোবাইলে ক্যালকুলেশন করবে, করতে পারো। আমাকে বলো কত হচ্ছে 3-5 আর 18/5, তাড়াতাড়ি বলো কত হচ্ছে। 99/5। হ্যাঁ, 19.8। তাই অঙ্কিত কোনটা নেব, মিনিমাম না ম্যাক্সিমামটা নেব? কোনটা নেব? মিনিমাম। এখানে মিনিমাইজেশন প্রবলেম। আগের বার ম্যাক্সিমামটা নিয়েছিলাম কেন বুঝতে পেরেছি? আগের বার সব চেক করে যেটা ম্যাক্সিমাম হয়েছিল সেটা নিয়েছিলাম, কারণ ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আর এবার চেক করে যেটা মিনিমাম হচ্ছে সেটা নিব। তাহলে বলো আমাদের ছবি অনুসারে তাহলে মোটামুটি ঠিক আছে, একটু 19-20 হলে কিন্তু গন্ডগোল হলো, কিন্তু আমাদের ছবিটা ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, তাহলে হেয়ার এটাই হচ্ছে আমাদের এমন পয়েন্ট যেখানে মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে হেয়ার দ্য অপটিমাল সলিউশন। হ্যাঁ, অপটিমালের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম দুটোই পড়ে। অপটিমাল মানে তার দুটো ভাগ, মিনিমাল বা ম্যাক্সিমাল দুটোই পড়ে। তাহলে অপটিমাল সলিউশন, সলিউশনটা কোনটা বলো? এক্স এর মান কত? 3-2 আর ওয়াই এর মান 3, অ্যান্ড জেড মিন মানে মিনিমাম ভ্যালু কত গো? জেড মিন কত বেরোলো? 19.5। ব্যাস, এইটা কিন্তু রাফ, এইটা কিন্তু পরীক্ষার হলে দেখাবে না, এটা তুমি আলাদা করে চেক করবে। তোমার কনফিউশন তুমি আলাদা করে চেক করবে, পরীক্ষায় দেখাবে যে আমি পরিষ্কারভাবে ছবি দেখে বুঝতে পারছি যে না, এটাকে যদি প্যারালালি দূরে সরাই তাহলে এ কে লাস্ট পয়েন্টে কাট করবে। বোঝা গেছে? কথা বুঝতে পেরেছো না? ইয়েস অর নো? 3 নম্বর। কারো যদি কোনো কোশ্চিন থাকে জিজ্ঞেস করতে পারো। 3 নম্বর। অপটিমাল আর অপটিমাইজ না একই না? অপটিমাল আর অপটিমাম জিনিসটার মধ্যে একটু মানে ম্যাক্সিমাল আর ম্যাক্সিমামের মধ্যে একটা তফাৎ থাকে অ্যানালিটিক্যালি। এমনি এখন ভেবে নাও যে একই, একটু তফাৎ থাকে, কিন্তু এখন অত ওই তফাতে যেতে হবে না। মানে এমনি যদি ইন জেনারেল আমাকে বলো ম্যাথমেটিক্সের বেসে, তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স, একটু ডিফারেন্স আছে। দুটোর মধ্যে সেট থিওরির একটু ডিফারেন্স আছে, কিন্তু এখন ওই ব্যাপারটা একই। অপটিমাল অপটিমাম এই ক্ষেত্রে একই। এই ক্ষেত্রে মনে রাখবে, এলপির ক্ষেত্রে একই। ঠিক আছে, তুমি অপটিমাল বলো অপটিমাম বলো, ব্যাপারটা একই। মনে থাকবে অঙ্কিত? আচ্ছা, নেক্সট, সলভ ইট গ্রাফিক্যালি। এটাকে গ্রাফিক্যালি সলভ করতে হবে। মিনিমাইজ জেড ইকুয়াল টু x1 প্লাস x2 সাবজেক্ট টু 5x1 প্লাস 9x2 লেস দেন ইকুয়াল টু 45 আছে। এবার এক্স আর ওয়াই নেই, তার বদলে x1 x2 আছে, একই ব্যাপার। আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না নিয়ে কি করব? এক্স আর ওয়াই এর বদলে এখানে x1 x2 আছে, ব্যাপার একই। আর এখানে হচ্ছে x1 প্লাস x2 গ্রেটার দেন ইকুয়াল টু 2। বিভিন্ন রকম থাকবে, যেরকমই থাক, যখন নিয়ম শিখে যাবো না তখন আমাদের কোনো চিন্তা নেই। আর x2 হচ্ছে লেস দেন ইকুয়াল টু 4। আর নন নেগেটিভিটি কন্ডিশন, আগের বার যদি বলো স্যার নন নেগেটিভিটি দেয়নি কেন, আগের বার দেওয়ার দরকার ছিল না, দেখো অলরেডি নন নেগেটিভিটি মানে এমন কমন রিজিয়ন এসছে এটা নেগেটিভের মধ্যে নেই, সেই জন্য নেয়নি। এমন কমন রিজিয়ন এসছে আগের বার, যেমন প্রথমবার যেমন কমন রিজিয়নটা কিন্তু নেগেটিভের মধ্যে ছিল,
অনেক নেগেটিভ পোর্শন ছিল, সেই জন্য নন নেগেটিভিটি দিয়েছে। আর এইবার দেখো দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে নন নেগেটিভিটি দেওয়ারই দরকার নেই। যদিও ওয়াইটা দিয়ে দিয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 3, কিন্তু এক্সটা বলেনি, কারণ বলছে এক্সটা অটোমেটিক্যালি নন নেগেটিভ হবেই, রিজিয়নটাই নন নেগেটিভ হবে। আর এখানে নন নেগেটিভিটিটাকে দিয়ে দিয়েছে আবার, x1 আর x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। হ্যাঁ, ওকে, পারবে করতে এটা? গ্রাফিক্যালি সলভ করছি, বলো তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ কি আমাদের? এরকম একটা স্যার এক্স অ্যাক্সিস, ইনইকুয়ালিটি ইকুয়েশন। এরকম একটা এক্স অ্যাক্সিস, এরকম একটা ওয়াই অ্যাক্সিস ছবি আঁকা। আচ্ছা, যেহেতু নেগেটিভ নেই আমি নেগেটিভ দিক নিলাম না। এটা কিন্তু ছবিটা আঁকতে হবে কিন্তু খুব ঠান্ডা মাথায়, এবং দেখতে হবে যে আগে ইকুয়েশন গুলো কি কি হচ্ছে। তাহলে বলো, এইটা হচ্ছে x1 অ্যাক্সিস আর এইটা হচ্ছে x2 অ্যাক্সিস। তাহলে প্রথমটা হচ্ছে 5x1 প্লাস 9x2 ইজ ইকুয়াল টু 45। এখান থেকে তুমি যদি ইন্টারসেপ্ট ফর্মে বানাও তাহলে বলো কত হবে? x1/9 প্লাস x2/5 ইকুয়াল টু ইকুয়ালস 1। টু। আচ্ছা, তাহলে 9 আর 5, চলো হলো একটা। আচ্ছা, পরেরটা বলো না। ইকুয়াল টু 2, তাহলে বলো এখানে। x1/2 প্লাস x2/2 ইকুয়াল টু 1। ওকে, আরেকটা হচ্ছে x2 ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে x1, 1 2 3 4 5 6 7 8 9 হবে। আচ্ছা, 1 2 3 4 5, আর দরকার নেই নাকি? ওয়াইটা বেশি বড় বড় হয়ে গেল একটু। 5, চলো বলো দেখি। x1 এর মান প্রথমে 9, তাহলে 1 2 3, এগুলো কিন্তু লিখে নিবে। হ্যাঁ, আমি যেভাবে লিখছি, আমি যেভাবে করছি সেই পদ্ধতিটা মেনটেন করবে, বারবার করে বলছি। যেই স্টাইলে শেখাচ্ছি সেই স্টাইলটাই করবে। x1/9 আর x2/5 ছবি আঁকবো। কে বলতে পারে অরিজিনের দিকে না বিপরীত দিকে? অরিজিনের দিকে। অরিজিনের দিকে বলছে, ইনজামাম বলছে অরিজিনের দিকে। কেন বলছে? x1 এর মান 0 আর x2 এর মান 0 বসাও। 0 প্লাস 0, 0 লেস দ্যান ইকুয়াল টু 45। ও একদম সঠিক কথা বলছে। অরিজিনের দিকে মানে তীর চিহ্ন এই দিকে। ক্লিয়ার? এবার তুমি যদি বলো না স্যার আমি সবগুলো তীর চিহ্ন এইদিকে দিব, তাহলে ছবিটা ঘিনিয়ে যাবে, ছবিটা ঘিজিমিজি হয়ে যাবে। সেই জন্য আমরা দুটো তীর চিহ্ন দিয়ে পরিষ্কার, ছবিটা পরিষ্কার রাখতে হবে। আমার ছবিটা দেখো তো কত ক্লিয়ার, কত পরিষ্কার ছবি, সবকিছু বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছবিতে। তাহলে এরকম ভাবে পরীক্ষার হলে তোমাকে পরিষ্কার করে আঁকতে হবে, সেই জন্য পেন্সিল ইউজ করবে। যদি ভুল হয়ে যায় মেটাতে পারবে, নাহলে পেন দিয়ে বারবার করে তুমি কাটাকুটি করতে পারবে না, পেন্সিল ইউজ করবে বারবার করে, মনে থাকবে এটা যেটা বললাম। আচ্ছা, x1 প্লাস x2 ইকুয়াল টু 2, তার মানে প্রথমে হচ্ছে x1 এর মান 2, x2 এর মান 2, বলো দেখি। x1 আর x2 2, স্যার অরিজিনের এটা দিক। অরিজিনের বিপরীত বিপরীত হবে। হ্যাঁ, যা ইচ্ছে বলে যাচ্ছে, একবার বলছে দিকে একবার বিপরীত দিকে। প্রথমটা বললো অরিজিনের দিকে, এটা বললো অরিজিনের বিপরীত দিকে। কেন বলছে ও? স্যার 0 0 বসাও। ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে না। 0 জিরো 0 গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে না। হবে না। তাহলে বিপরীত দিকে, বিপরীত দিকে মানে অরিজিন থেকে দূরে সরিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে x2 ইকুয়াল টু 4, x2 ইকুয়াল টু 4 মানে এইটা নাকি? x2 মানে এইটা 4। বলো, অরিজিনের দিকে না অরিজিনের বিপরীত দিকে? অরিজিনের দিকে। লেস দ্যান ইকুয়াল টু আছে, অরিজিনের দিকে। চলো, এবার কমন রিজিয়ন নাও। কমন, আর সঙ্গে তারপরে ফিজিবলও নিব নাকি? একবারে কমন আর ফিজিবল একসাথে পারবে? পারবে কমন আর ফিজিবল? বলো না দেখি, কমন আর ফিজিবল একসাথে কি হবে? আচ্ছা, এটার এই দিকে, এটার এই দিকে, এটার এই দিকে আঁকছি। দেখো আমি চেষ্টা করছি আঁকার। আচ্ছা, এইটাও কিন্তু কমন রিজিয়ন, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ফিজিবল না। তার ফলে ফিজিবলের জন্য, ফিজিবল মানে বুঝতে পেরেছো, মানে x1 x2 কে নেগেটিভ নেওয়া যাবে না, তার জন্য আমরা কি করলাম? x1 x2 কে নেগেটিভ নেওয়া যাবে না, কি আমরা ঠিক আঁকছি? আমরা ঠিক আঁকছি কি? আমার ছবি কি ঠিক আছে? হ্যাঁ, দেবাঞ্জলি ক্লাস করছো? দেবাঞ্জলি যে বললো যে স্যার একটু দেরি হবে জয়েন করতে, ক্লাস করছো? করছে না? পিয়াসা ক্লাস করছে? পিয়াসা?
ঠিক। ছবি ঠিক আছে আমার? ছবি কি ঠিক আছে? এটাই কি কমন রিজিয়ান? না। এটা কি ফিজিবল রিজিয়ান? হ্যাঁ। কমন কি, কেন এটা কমন না বলো তো? আর কি কমনে থাকবে? কমন যদি বলি, কমনে আর কে থাকবে? কমনে আর কে থাকবে? কমনে কে বলতে পারে? কমনে আর কে থাকবে? এটা কমনে থাকবে না এটা? তিনটে রিজিয়নকে স্যাটিসফাই করবে না, বা তিনটে ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে? এটা সত্যি করবে কিন্তু এটা, মানে এই স্টেট লাইনটাকে যদি বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দিলাম, এই দিয়ে করলাম, তাহলে করবে এটা। কিন্তু এটা কি ফিজিবল? এই পয়েন্টটা নেগেটিভ এনে দিলাম যে এটা কি ফিজিবল? ফিজিবল না। তার ফলে এইটা হচ্ছে ফিজিবল রিজিয়ন, সবুজ কালি রিজিয়নটা। দেখি এবার প্রফিট লাইন কে আঁকতে পারে। এ, বি, সি, ডি, ই। এটা চতুর্ভুজ না পঞ্চভুজ? এটা কত ভুজ? চতুর্ভুজ না পঞ্চভুজ? বলতেই পারছে না, কেউ বলতে পারছে না, চুপচাপ বসে আছে। দ্য ফিজিবল রিজিয়ন ইজ, কটা কর্নার পয়েন্ট? এ বি সি ডি ই। বলো ওয়ার দ্য কর্নার পয়েন্টস আর। হুম। এ কত? এ, হুম, তা দেখেই বোঝা যাচ্ছে। 2,0। বি কত? বি, বি 9,0। সি কত? সি, সি, সিটা চেক স্যাটিসফাই করতে হবে বলো। এই যে এইটা, মানে এইটা মানে হচ্ছে x2 এর মান 4, আর x2 এর মান যখন 4 তখন এটা বের করতে হবে কত হচ্ছে। কমা নয় স্যার, ফোর হুম। কমা। x2 এর মান 4, ভুল করলাম। x2 এর মান 4 তো x1 না তো। x2 এর মান 4, নাইন x2 এর মান কমা 4। ফোর 9,4? না, x2 এর মান 4 বসালে 9,4 হয়? x2 36। না, 9-এর 5 হয়। ফালতু ভুলভাল বলছে। এখানে যে 5x1 আছে, 9-এর 5, তাই না এটা? আচ্ছা, তারপরে স্যার। বলো, তারপরে বলো। সি, এবার ডি হলো। ডি কত? ডি বোঝা যাচ্ছে 0,4। এই যে ডি, ডি, ডি। আর ই কত? ই 0,2। চলো এবার প্রফিট লাইন বলো, প্রফিট লাইন কত? আহ x1 + x2 = কত নেবো গো? এটা ভালো দেখে মান বলো না, বিশ্বজিৎ। এটা ভালো দেখে বলো। 3। 3? আচ্ছা, ও 3 বললো, ভালো ভালো লাগলো। 4ও হতো, 5ও হতো, 6ও হতো, হতো। ও 3 বললো। ও 2 বলতে পারতো, 1 বলতে পারতো, বললো না। কেন বললো না দেখাচ্ছি। ছবি আঁকছি এবার। x1 আর x2, হ্যাঁ, x1 + x2 হচ্ছে 3। তাহলে এখান থেকে প্রফিট লাইনটা যদি আঁকি, তাহলে x1/3 আর x2/3 = 1 আঁকবো। দেখো, 3, 3, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রফিট লাইন। ঠিক আছে, চলো দেখি এবার। এই যে প্রফিট লাইনটা লাল কালির, এই প্রফিট লাইনটাকে অরিজিনের দিকে সরাবো না অরিজিন থেকে বিপরীত দিকে সরাবো? স্যার অরিজিনের দিকে সরাও। কেন? মিনিমাইজেশন প্রবলেম। এবার দেখো, এইবার মানে অনেক ধরনের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে, গ্রাফিক্যাল মেথডে অনেক ধরনের প্রবলেম আছে। এইবার দেখো, তুমি যদি অরিজিনের দিকে সরাও না প্যারালালি, তাহলে জানো কি হবে এবার? দুটো পয়েন্ট এই হবে, এ না। এ আর ই। কে বলেছে দুটো পয়েন্ট? এখানে শুধু দুটো দেখতে পাচ্ছো। যদি তুমি, হ্যাঁ, এই লাইনটাকে যদি সরাও, এই লাইনটাকে যদি তুমি সরাও প্যারালালি, তাহলে একদম এই লাইনের উপর চলে আসবে। বুঝতে পেরেছো? কারণ একটা কথা বলবো, x1 + x2 = 2, আর x1 + x2 = 3 প্রফিট লাইন, এরা প্যারালাল হয়। তার মানে প্রফিট লাইনটা এই লাইনের প্যারালাল। আর প্যারালাল হওয়া মানে কি হবে বলো? প্রফিট লাইনটা যদি এই লাইনের সঙ্গে প্যারালাল হয়, প্যারালাল হলে কিছুক্ষণ পর কি হবে? পুরোপুরি এই যে লাইনটা,
এই যে প্রফিট লাইনটা, এটা যদি সরাতে থেকে প্যারালালি, তাহলে পুরোপুরি এই লাইনের উপর চলে আসবে, আর তারপর যদি বেরিয়ে যায় তাহলে একদম বেরিয়ে যাবে। তাহলে লাস্ট কোন পয়েন্টকে কাট করবে? কটা পয়েন্টকে? দুটো। লাস্ট দুটো পয়েন্টকে কাট করবে। কোন দুটো পয়েন্ট? এ আর সি, আর তাদের মাঝখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো, এ আর ই, তাদের মাঝখানে যে পয়েন্টগুলো আছে, সেল সে লাইন সেগমেন্টের উপরে সমস্ত পয়েন্ট। এ আর ই এর মাঝখানে যে পয়েন্টগুলো আছে তাদেরকে করবে না একদম। তার ফলে এই জিনিসটা অনেকে ভুল ভাবে, অনেকে ভাবে কি যে এ আর ই মনে হচ্ছে শুধু, স্যার এ আর ই না, শুধু এ আর ই না, এ আর ই না, এটা একটা লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে বুঝতেছো, রেখাংশ। সেই রেখাংশের সমস্ত পয়েন্টকে, তাহলে এখানে এই জায়গাটা একটু অন্যরকম জায়গা হয়ে যাবে। তাহলে এখানে অপটিমাল সলিউশন একটা থাকবে না, অসংখ্য থাকবে। এখানে অপটিমাল সলিউশন অসংখ্য থাকবে। তাহলে হেয়ার কি, দ্য নাম্বার অফ অপটিমাল সলিউশনস আর ইনফাইনাইট। হ্যাঁ, অসংখ্য অপটিমাল সলিউশন থাকবে, একটা দুটো না। এবার যদি বলো স্যার একটা দুটো বলুন, অ্যাজ ফর এক্সাম্পল ইজি 2,0 একটা অপটিমাল সলিউশন, যে এ, এ একটা অপটিমাল সলিউশন, এটা এ টু না কিন্তু, দুই কিন্তু পয়েন্টটা এ, বা 0,2 ই, বা তোমার যদি মনে হয় এর উপর আরেকটা পয়েন্ট বলবো, কত হবে এই লাইনের উপর একটা পয়েন্ট? 1,1। বিশ্বাস হচ্ছে না? এই লাইনের উপর একটা পয়েন্ট 1,1 হবে, দেখো স্যাটিসফাই করছে। 1 আর 1। তার ফলে এরা সবাই, মানে যারা এই লাইনের উপর থাকবে, তাহলে এই লাইনের উপর কটা পয়েন্ট থাকে? একটা লাইনের উপর কটা পয়েন্ট থাকে? তবে হ্যাঁ, শুধু এই লাইনের উপর থাকবে না, মানে এই লাইন সেগমেন্টে থাকবে, মানে এ আর ই এর মাঝখানে, মানে এ আর ই এর বাইরে হলে হবে না, নেগেটিভ হলে হবে না, মানে এই রিজিয়নের মধ্যে রেখে এই লাইন সেগমেন্টের মধ্যে, তার মানে এই লাইন সেগমেন্টের মধ্যে যারা থাকে সবাই। বুঝতে পেরেছো? তাহলে দ্য অপটিমাল সলিউশন এখানে ইনফাইনাইট। আর অপটিমাল সলিউশন গুলো কারা? তাহলে দ্য পয়েন্টস অন দ্য লাইন সেগমেন্ট এ ই, এই লাইন সেগমেন্টের সমস্ত পয়েন্টই হচ্ছে আর দ্য অপটিমাল সলিউশন। এবার অনেকে ভাবতে পারে যে স্যার অপটিমাল সলিউশন আপনি এর আগে একটা পেয়েছিলেন, তার ফলে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু একটা পেয়েছিলেন, এবার অপটিমাল সলিউশন স্যার অনেক পাচ্ছেন, তার মানে ম্যাক্সিমাম মিনিমাম মানটা অনেক পাবো, তাই তো নাকি? না, অপটিমাল সলিউশন যাই হতে পারে, অপটিমাল সলিউশন মানে যেই সলিউশনগুলো বা যেই ভ্যালুগুলো কি করছে, জেডটাকে কি করছে, মিনিমাইজ করছে। মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু কি একাধিক হয় কোনোদিন? আজ অব্দি দেখেছো যে একটা ফাংশন বা কারোর মিনিমাম ভ্যালু 5 রকম বা ম্যাক্সিমাম ভ্যালু 5 রকম? না, মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সবসময় সেম হবে। তার ফলে অপটিমাল সলিউশন এরকম হতে পারে, কিন্তু জেড মিন কত হবে বলো দেখি? জেড মিন যদি মনে হয় যে 2,0 স্যাটিসফাই করবো, 2,0 এখানে বসাও না, কত হবে জেড মিন? 2,0 বসাও। তাহলে 2। 2 হবে। যদি বলো স্যার 0,2 বসাবো, এখানে 0,2 বসাও। তাও 2। আচ্ছা, যদি মনে হতো স্যার 1,1 বসাবো, 1,1 বসাও। 2। তার মানে প্রচুর পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো অপটিমাল সলিউশন, কিন্তু জেড মিনিমাম, মিনিমামটা সবসময় 2। তাহলে এরকম থাকতেই পারে যে অনেক পয়েন্টে অপটিমাল সলিউশন আছে, কিন্তু অপটিমাল ভ্যালুটা, মানে এটাকে বলে অপটিমাল ভ্যালু, হ্যাঁ, সেই ভ্যালুটা হচ্ছে 2। এটাকে অনেক সময় বলা হয় অপটিমাল। একটা সলিউশন, একটা ভ্যালু, সলিউশনে ভ্যালু পাওয়া যায়, মানে থাকে না যে কোন পয়েন্টে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, তাহলে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা এই পয়েন্টগুলোতে পাওয়া যায়, কিন্তু ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালু, অপটিমাল ভ্যালু। তাহলে অপটিমাল ভ্যালুটা হচ্ছে জেড মিন। তার ফলে এখানে কতগুলো সলিউশন থাকছে? অপটিমাল সলিউশন একটা। প্রথম দুটো প্রবলেমে দেখবে একটা একটা করে ছিল, এবার কটা থাকছে? অপটিমাল সলিউশন কটা থাকছে? ইনফাইনাইট সংখ্যক, ইনফাইনাইট সংখ্যক অপটিমাল সলিউশন থাকছে, কিন্তু অপটিমাল ভ্যালু কটা থাকবে? অপটিমাল ভ্যালু কটা থাকবে বলো? একটা। একটা। অপটিমাল ভ্যালু একটা থাকবে। বোঝা গেছে? পরিষ্কার, একদম ক্লিয়ার? কোনো সমস্যা কারোর যেটা বোঝালাম? সমস্যা থাকার কথা না, ঠিক আছে। আচ্ছা, আজকে 3টে অঙ্ক থাক, নেক্সট দিন আরো আমরা 5টা অঙ্ক করাবো, 5টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ। যেগুলো করালাম, আমি এখনো এক্সারসাইজে আসছি না, এখনো এক্সারসাইজে আমি ঢুকিনি বা এক্সারসাইজ এখনো দেবো না। আমি যেই জিনিসটা করালাম সেই জিনিসটা বুঝতে পারলে কিনা দেখো, যদি বুঝতে পারো তাহলে নেক্সট আমরা মঙ্গলবার দিন, হ্যাঁ, টিউসডে বিকাল সন্ধ্যাবেলা যেরকম টাইম আছে সেই স্যার টাইমে আমরা। রবিবার। রবিবার বলেছিলাম ক্লাস নেবো তোমাদের? রোববার হ্যাঁ তো স্যার, এমনি পড়ানো, রুটিনে রোববার দিয়েছি। তো এমনি পড়ানো থাকে। রোববার সন্ধ্যায় আপনার রুটিনে আছে।
ও তাহলে রোববার সন্ধ্যায় বলে গেছি রুটিন। তাহলে রোববার সন্ধ্যায় আমরা ক্লাস নেবো 6টা থেকে, ঠিক আছে? রোববার সন্ধ্যাবেলা আমরা এলপিপির সেকেন্ড ক্লাসটা নিব, এই থার্ড ক্লাসটা নেবো, ঠিক আছে? এবং 5টা অঙ্ক করাবো, 5টা অঙ্ক খুব ভালো করে বুঝবে, আর যেটা এটা বললাম সেগুলো ভালো করে ক্লাসটা করো, বা যে জিনিসগুলো বললাম সেগুলো ভালো করে আরেকবার করে দেখো। এবং এই গ্রাফিক্যাল মেথড নেক্সট দিন আমরা শেষ করে দিয়ে এক্সারসাইজ দেবো, এক্সারসাইজগুলো তোমরা নিজেরা করবে, তারপর যেটা পারবে না সেগুলো তো আমরা করবোই। গ্রাফিক্যাল মেথড আমাদের 2 দিন লাগে। গ্রাফিক্যাল মেথড হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু থিওরি আলোচনা করবো, আরো অনেক কিছু আলোচনা করবো, তারপর আমরা ধীরে সুস্থে সিমপ্লেক্সে আসবো। কেন? কারণ সিমপ্লেক্সই প্রথমে শুরু করা উচিত না। জিনিসই জানো না, হঠাৎ করে সিমপ্লেক্স শুরু করে দিলাম না। প্রথমে 2 ভেরিয়েবল, তারপর 3 ভেরিয়েবল, এভাবে আস্তে আস্তে এগোবো। আমাদের প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে এগোবে। তাহলে প্রথম ক্লাসে আমরা কি করলাম? এলপিপির ফর্মুলেশন, কি করে এলপিপি, কি ধরনের প্রবলেম এলপিপি হয়, তারপর ফর্মুলেশন করার পর এলপিপিটা জানার পর এবার আমরা এলপিপিটাকে সলভ করবো। প্রথমে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। কেন গ্রাফিক্যাল মেথডে? কারণ গ্রাফিক্যাল মেথডে হচ্ছে ছবি এঁকে করতে খুব সুবিধা হয়। কিন্তু গ্রাফিক্যাল মেথডের একটা রেস্ট্রিকশন কি? গ্রাফিক্যাল মেথডে ভেরিয়েবল কটা থাকবে? যত প্রবলেমই আছে ভ্যারিয়েবল দেখো কটা আছে? দুটো। দুটো। যদি বলো দুইয়ের বেশি, না, গ্রাফিক্যাল মেথডে সলভ করা যাবে না, তার জন্য অন্য মেথড, সেই অন্য মেথড আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাক। যেগুলো বললাম সেগুলো যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। নেই? ঠিক আছে, তাহলে রেকর্ডিং বন্ধ করে দিলাম।